How do you, sir? ওকে, গুড ইভিনিং। সবাই ভালো আছো তো? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। ওকে, ভেরি গুড। এটা কি রেকর্ড হবে, স্যার? হুম, রেকর্ড হবে? বুঝি নাই তোমার কথা। রেকর্ড? জি স্যার, কারেন্ট নাই আর কি স্যার, মানে মোটামুটি নমস্কার নেটওয়ার্ক। স্যার। রেকর্ড রাখেন তাই বলতেছো? আচ্ছা ঠিক আছে, তো রেকর্ড দিয়েছি। আচ্ছা, আমি একটু আসতে। আচ্ছা, তো আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। হুম, জি স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি। ওকে। তো আহ, আমরা পড়ছিলাম হচ্ছে ডিটারমিনার নিয়ে, নাকি? আমরা নাউন ফ্রেজে আছি। নাউন ফ্রেজের ভিতরে আমরা ডিটারমিনারটাকে বিশেষ করে গত ক্লাস পর্যন্ত দেখেছি। ডিটারমিনারগুলো কি কি হয়, কেমনভাবে ব্যবহার করতে হয়, এই জায়গাগুলো, এগুলোতে আসলে আমাদের একটু সাবধানে ব্যবহার করা উচিত। এখন আমরা পরবর্তীতে আরও কিছু পড়া দিয়েছিলাম 537 থেকে 561 পেজ পর্যন্ত। যে টপিকগুলো ছিল মানে 537 থেকে তো একদম 61, আগে তো আমরা আলোচনা করেছি 43 পর্যন্ত। এগুলো এগুলো নিয়ে কারো কোনো আপত্তি, কোনো কথা, কোনো বিষয় আছে কি না? মানে জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে অধিকাংশ আমাদের প্রচুর ভুল করে ফেলি আমরা। এগুলো যাতে না হয়, একদম বলেছি ওয়ার্ড ফর ওয়ার্ড প্রত্যেকটা ফুল স্টপ পর্যন্ত পড়বা। এই জায়গাগুলোতে। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, হ্যাঁ বলতে পারো। স্যার, প্রি ডিটারমিনার প্র্যাকটিসের যে 2 নাম্বারটা, দে আর দোজ কাউস, এটার অ্যান্সারটা। এই জায়গায় দে আর দোজ কাউজ। জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, এখানে কি সমস্যা হয়েছে আনসারে? আনসারটা আমার মানে বুঝতেছিলাম না। আমরা এটা নিয়ে তো ওই যে ডাবল পজিটিভ নিয়ে আলোচনা করলাম না, ডাবল ট্রিপল পজিটিভ নিয়ে আলোচনা করলাম না? ওটার মতোই জি ব্যবহার স্যার। হয়েছে। হ্যাঁ, ওটার মতো ব্যবহার হয়েছে। হুম, ওকে স্যার। হ্যাঁ দেখো, দোজ কাউজ অফ দিয়ার্স, তাই না? এটাকে কি বলা হচ্ছে যে ব্যাপারটা এরকম আছে, দিয়ার দোজ কাউজ না দোজ কাউজ দিয়ার, কি ছিল জানো ওখানে ভুলটা? দিয়ার দোজ কাউজ, তাই তো? হুম, হচ্ছে কি দিয়ার দোজ কাউজ, ঠিক অনেকটা এরকম। মাই দা বুক, THEIR হবে। এটার মতো মাই দা বুক, এটাকে ব্যবহার করা যায় বলো তো? না না স্যার। স্যার। অথবা আমি যদি বলি মাই দিস বুক, ওটা স্যার সিঙ্গেল ওখানে ছিল। দেয়ার বানানটা ভুল গেছে। ও, দিয়ার বানান, তাই তো? DICIR। আচ্ছা, CIR, হ্যাঁ। আচ্ছা, মাই দিস বুক, এটা কি ব্যবহার করা যাবে? যাবে না না, তাই না? স্যার। এখানে যাকে আমাদের পজিটিভে রূপান্তর করা যাবে, মানে ডাবল পজিটিভ বা মানে ডাবল পজিটিভটাকে অবযুক্ত করে ট্রেবল পজিটিভ বানানো যাবে কি দোজকে না দিয়ারকে? কোনটাকে আমরা পজিটিভে রূপান্তর করতে পারি? দেয়ারকে। দিয়ারকে। দেয়ার কি? তাহলে ওইটাকে আমরা এখান থেকে সরিয়ে নিলাম মনে করো। তাহলে এইটাকে আমরা সরিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে থাকলো কি দোজ কাউজ। এবার আমরা ট্রেবল পজিটিভ বানানোর জন্য করলাম কি, অফ দিলাম। আর এই দেয়ার ছিল হচ্ছে সিঙ্গেল পজিটিভ, তাকে আমরা বানিয়ে নিলাম ডাবল পজিটিভ। তাহলে হয়ে গেল কি দোজ কাউজ অফ। ট্রেবল। দোজ কাউস অফ দেয়ার্স। এবার এখানে তো দিসকে তো আর ট্রেবল পজিটিভ বানানো যাবে না, যাবে কাকে? মাইকে, তাই না? তাহলে মাইকে আমি জি স্যার। সরিয়ে নিলাম, দিয়ে দিস বুক, তাহলে হয়ে গেল কি অফ। অফ মাইন। আর মায়েরিয়া কি ডাবল পজিটিভ কি? মাইন। মাইন। তাহলে দিস বুক অফ মাইন, এটা আমি করে দিলাম। এই একই সেন্স, এই দুটো একই জিনিস, ঠিক আছে? জি স্যার। মানে এগুলো তো মনে থাকার থেকে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে প্র্যাকটিসে নিয়ে আসা। যত বেশি তুমি পড়বা দেখবা যে ওই স্পেসিফিক বিষয়গুলো ওরকমটাই হয়ে যাবে তোমার মনের ভিতর, যেভাবে ব্যবহার হয়। সবসময় রুলস মনে করা সম্ভব না, কিন্তু আমাদের পড়লে ওই সেন্সগুলো মাথায় চলে আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এখন আমরা একটু দেখার চেষ্টা করি আর্টিকেল নিয়ে। তো আমি খুব একটা কথা তোমাদের সাথে বলার দরকার প্রয়োজন মনে করছি না, কারণ ওগুলো তোমরা অলরেডি মোটামুটি আর্টিকেল সম্পর্কে তোমাদের ধারণা আছে, তাই না? যে কীভাবে কোথায় আমরা ব্যবহার করে থাকি, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এই জায়গাগুলো নিয়ে থেকে আমাদের খুব একটা মনে হয় সমস্যা থাকার কথা না। তো এই যে কিছু কিছু ওয়ার্ড আছে। স্যার, হ্যাঁ বলো। হুম, স্যার ওই যে 546 পৃষ্ঠা একটু জানতো। 546, আমি আসতেছি, হ্যাঁ ধীরে ধীরে আসতেছি, ওদিকে যাচ্ছি, ঠিক আছে? হুম,
এখানে যেমন কিছু ডিটারমিনার আছে, সিঙ্গুলার প্লুরাল ফর্ম নিয়ে কোনো টেনশন করে না, সেগুলো যেভাবে ব্যবহার করা সেভাবে ব্যবহার করতে হবে। দোজ বয়েজ, অল, দেখো এটা কি বলছে, অল অফ দোজ বয়েজ, এটা ভুল, তাই তো। তারপরে অল দোজ বয়েজ, এখানে অল অফ দোজ বয়েজ অথবা অল বয়েজ, কিন্তু দোজ বয়েজ অল এটা ব্যবহার করা যাবে না। বোথ অফ দেম ঠিক আছে, দে বোথ ঠিক আছে, হাফ অফ দ্য ম্যাঙ্গোজ আছে, হাফ দ্য ম্যাঙ্গোজ আছে, এগুলো মানে জোরে জোরে পড়তে হবে। তোমরা যখন পড়বা না তখন এগুলো যখন পড়বা বাড়িতে একটু জোরে জোরে রিডিং দিয়ে পড়বা, হ্যাঁ, যেন সাউন্ড হয়, এই সাউন্ডগুলো যেন তুমি তোমার ব্রেনে শুনতে পাও। হ্যাঁ, এরকমভাবে যদি তুমি পড়ো তাহলে তোমার ভিতরে কিন্তু ওই জিনিসগুলো ঠিক হয়ে যাবে, হ্যাঁ, মানে অটোমেটিক গেঁথে যাবে। এগুলো একটু খেয়াল করো। যেমন এখানে বলছে এই যে এদের পরে যদি প্রোনাউন না বসে নাউন বসে তাহলে অফকে উজ্জ্ব রাখাও যায়। এই যে বলছে অল দ্য বয়েজ, হ্যাঁ, অল দ্য বয়েজ, কিন্তু বোথ দেম বলে না, তাহলে বোথ অফ দেম ইউজ করতে হবে। বলছে যদি প্রোনাউন না বসে নাউন বসে তাহলে এভাবে ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, দেখো এখানে বলছে কি যে তিনটি ডিটারমিনারকে প্রোনাউন হিসাবে ব্যবহার করা যায়। দেখো এগুলোকে প্রোনাউন হিসাবে ব্যবহার করা যায়, বলছিলাম না, প্রোনাউন হিসাবে ব্যবহার করা যায়। হ্যাঁ, অল, বোথ, হাফ, আরও আছে ফিউ, সাম, এগুলোকেও প্রোনাউন নাউন হিসাবে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, 46-এ কোন জায়গায় তোমার সমস্যা বলো তো? স্যার যে হাফ ওয়াটার এটা আবার অশুদ্ধ লিখলো কেন? মানে নন কাউন্টের আগে যদি অল বোথ হাফ ইউজ করা যায়, তাহলে অল ওয়াটার যদি হয় হাফ ওয়াটার আবার অশুদ্ধ কেন? তুমি ওয়াটারকে কি হাফ বলতে পারবা? হাফ করা যায়? কেটে অর্ধেক করা যায়? না স্যার। না এটাকে স্যার, তোমাকে একটু আলাদা করে, সেন্টেন্সে ইউজ। হ্যাঁ, কিন্তু ওয়াটার তো ওই যে বললাম যে অল ওয়াটার মানে তুমি ওয়াটারকে সব বলতে পারতেছো, কিন্তু যখন হাফ ওয়াটার তখন কি তুমি নির্ধারণ করে বলতে পারতেছো হাফ ওয়াটারের আসলে কোনটুকু বলতে পারছো তুমি, সেন্সটা? সেন্স তো ঠিক থাকতেছে না। হ্যাঁ তাহলে সেন্স দেন তুমি যখন বলছো হাফ দ্য ওয়াটার তখন মানে হচ্ছে কি তুমি একটা নির্দিষ্ট ওয়াটারকে বলছো তার অর্ধেক, কিন্তু যখন তুমি অল ওয়াটার বলতেছো তখন তার মানে সারা বিশ্বের সব ওয়াটার বলতেছো। তাহলে হাফ ওয়াটার বলতে তুমি কোনটুকু বোঝাতে চাচ্ছ, কোন জায়গার অংশটাকে নির্দেশ করতে চাচ্ছ? স্যার, অনেক সময় সেন্টেন্স থাকে না যে ফিল দ্য বোতল উইথ হাফ ওয়াটার অ্যান্ড হাফ অয়েল, তো ওখানে তো হাফ ওয়াটার ইউজ করা যাচ্ছে। সেটা তো তোমার ওই সেন্সে ইউজ করছো, তখন সেটা সেন্স আগের পিছের রেফারেন্স থাকার কারণে তুমি ওটা ক্লিয়ার হচ্ছ, বুঝো না? তোমার ওটা তো সেন্টেন্সে বা প্যাসেজে বা প্যারাগ্রাফে ইউজ করতে হবে, তোমার ইউজ করার পরে ওইটা ভুল হবে সঠিক হবে, কখনো কখনো কথা অমিট থাকে, ওই ক্ষেত্রে আলাদা জিনিস, বুঝতে পারছো? জি স্যার, জেনারেলাইজের বুঝতে কথা বললাম। পারছি স্যার। হ্যাঁ, তুমি যখন, এমনিতে এটা সেন্স হ্যাঁ, তুমি যখন মানে একটা নাই জায়গাতে আর কি। ব্যবহার করবা, একটা প্যারাগ্রাফে ব্যবহার করবো, তখন দেখবা যে ওটা একটা ব্যাক রেফারেন্স, ঠিক আছে তো, তারপর হচ্ছে ফ্রন্ট রেফারেন্স বা ফরওয়ার্ড রেফারেন্স, অনেক রেফারেন্সের ব্যাপার থাকে। কিন্তু তোমাকে বোধগম্যতায় নিয়ে আসতে হবে, একটা সেন্সকে বোঝাতে হবে যে এই জায়গায় এই অর্থে ব্যবহার করা হয়েছে। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, মানে দ্য গ্লাস ইজ হাফ ওয়াটার, এই সেন্টেন্সটা তেমন একটা মেক সেন্স করে না, হুম এরকম আর হুম কি। হুম হুম হুম। তাই জি বলছি স্যার, দেখো, বুঝতে অল পারছি। অ্যান্ড বোথকে হেডওয়ার্ডের পরেও বসানো যায়, কিন্তু হাফকে এভাবে ব্যবহার করা যায় না। তাই বলছে দ্য বয়েজ অল বা দ্য বয়েজ বোথ ব্যবহার করা যেতে পারে, কিন্তু দ্য বয়েজ হাফ বলতে বলতে কি এটা সেন্সটাকে এইভাবে আমরা ব্যবহার করতে পারছি না, ঠিক আছে তো। তাহলে হাফ অফ দ্য বয়েজ বলতে হবে, বলতে হলে আমাকে কি করতে হবে, হাফ অফ দ্য বয়েজ। তাহলে হাফ অফ দ্য বয়েজ মানে কি, তখন ওই বইগুলোর মধ্যে যারা আছে তাদের মধ্যে হয়তো 10 জন থাকলে 5 জন, 20 জন থাকলে 10 জন, এরকম একটা সেন্স আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো কিছু কিছু জিনিসের আছে যে যুক্তি দিয়ে বোঝানো যাবে না, স্যার এটা কেন হলো, আয়ের সাথে এম কেন বসায়, এর কোনো যুক্তি আমরা পেয়েছি আজ পর্যন্ত গ্রামারে? না স্যার। না স্যার। না এই স্যার। জায়গা এই জায়গাগুলোতে অনুসিদ্ধান্ত ধরে নিয়ে তোমাকে ওভাবে ব্যবহার করবে। এখন তোমাকে বলো স্যার আমাকে বুঝাই দেন কেন আয়ের সাথে এম বসলো, ইজ বসলে কি সমস্যাটা হতো, এর কোনো যুক্তি আমার কাছে নেই, কোনো গ্রামারিয়ানের কাছেও থাকবে কিনা আমার জানা নেই, কোনো বই আমি পাইও নি, ঠিক আছে। অতএব ওই রকম কথা বলে কাজ হবে না। হ্যাঁ, যে আয়ের সাথে ইজ বসালে কী সমস্যা হতো, কোনো সমস্যা হতোই না, কোনো সমস্যা। আমি বুঝে নিতাম যে আই ইজ এ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন ছাত্র, এখানে আমার সমস্যা কিসের? হ্যাঁ, বা সবার সাথে যদি আমি আর বসাতাম তাতেও তো কোনো আপত্তি ছিল না, বা সবার সাথে যদি আমি এম বসাতাম তাতেও তো কোনো আপত্তি ছিল না, ছিল? বলো তো কোনো ভুল হতো, অর্থগত কোনো চেঞ্জ আসতো? না স্যার। না, না। চেঞ্জ আসতো না। তো ওইরকম কিছু ব্যাপার আছে যেটা অনুসিদ্ধান্তের ব্যাপার, সেগুলো যুক্তি দিয়ে না, যে ওই রকমভাবে ব্যবহার করা হয় না বিধায় ওরকমভাবে আমরা ব্যবহার করি না। এখন যদি ভুল ক্রমে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, অভ্যস্ত হয়ে গেছি, সেটাকে আমরা সঠিক বলে অনেক সময় মেনে চলি। হ্যাঁ, ওকে। তাহলে এই যে অল অফ আস, তারপরে অল, উই অল ব্যবহার করতে পারি,
আবার উই আর অল, দেখো অলটা দিয়ে উইকে বোঝাচ্ছে, অল কিন্তু দেখো অনেক জায়গায় বসেছে, হ্যাঁ, সে উইয়ের পরে অল বসাতে পারি, অথবা উই আর অল ভার্বের পরেও বসে যাচ্ছে, আবার অল অফ আসও আমরা ব্যবহার করতে পারছি ডিটারমিনার হিসাবে। হ্যাঁ, বিভিন্নভাবে রেফারেন্সগুলো আসে, এই জায়গাগুলোকে আমরা একটু খেয়াল করে নিব। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। স্যার এই পেজের নিচের দিকের ইয়াটা বুঝতেছে না, একটু বোঝাই তো। কোনটা, কোন জায়গায়? এই যে ডাবল, টোয়াইস, 3 টাইম, 4 টাইম, এর নিচে উদাহরণগুলো ডি প্লাস নাউন ফ্রেজ, ডি প্লাস দা প্লাস নাউন ফ্রেজ। এখানে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এই ডি দিয়ে ডিটারমিনার ডি দিয়ে প্লাস ডিটারমিনারকে বোঝাচ্ছে, ডি দিয়ে যেখানে তো বলেই দিয়েছে তোমার, এখানে বলছে না জি এই যে স্যার, ডিটারমিনার। এটা বুঝতে হি আর্ন, তারপর 20,000 টাকা পার মান্থ। হ্যাঁ, এরপর নিচের লাইন হচ্ছে বাট আই আর্ন ডাবল দ্য অ্যামাউন্ট। হুম হুম, তাহলে এখানে মানে ডিটারমাইনার কোনটা বুঝতেছিল না। ডিটারমিনার দি মানে হবে। এটার সাথে মানে এই যে এখানে ডি প্লাস এগুলা লিখলো উপরে সূত্রগুলো, এগুলোর সাথে নিচের এই লাইনগুলা মানে মিলাইতে পারতেছে না এই জন্য। ডাবল, টোয়াইস, 3 টাইম, 4 টাইমস ইটিসি এটা দ্বারা মূলত ওই ডিটারমিনার কে বোঝাচ্ছে। এই যে এখানে তো সেটা বলেই দিয়েছে, তাই না? এই জায়গায় বলছে না, এই কথাটা তুমি ক্লিয়ার হয়েছো এই জায়গায়? হুম, দেখো বলতেছে কি, যে ডাবল, টোয়াইস, 3 টাইমস, 4 টাইমস এইগুলোর ক্ষেত্রে বলছে এই ডিটারমিনারগুলোর ব্যবহার 1, 2, 3 ইত্যাদি নিউমেরালের ব্যবহার থেকে একটু ভিন্ন। কেমনভাবে? এই ডিটারমিনারগুলোকে ডি হিসাবে চিহ্নিত করে এদের ব্যবহার নিচে দেওয়া হলো। তাহলে এইখানে যখন আমি ডিটারমিনার মানে কি এইগুলো ব্যবহার করব, তাই না? এইগুলো ব্যবহার করব, ডাবল, টোয়াইস, থ্রাইস, এইগুলো আমি যখন ব্যবহার করব, তার সাথে যদি অন্য ডিটারমিনারগুলো আসে, তাহলে সেই ডিটারমিনারগুলো কি এদের আগে বসবে নাকি এদের পরে বসবে? পরে বসবে। তাহলে ডাবল, টোয়াইস, থ্রাইস এইগুলো তো এক ধরনের ডিটারমিনার। তারপরে যদি আরও ডিটারমিনার থাকে কোনো নাউনের আগে, তাহলে সেই এগুলোকে তাহলে আমরা কি বলতেছি? প্রি ডিটারমিনার বলতেছি, তাই নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সটা এই তিনটার মধ্যে কোনটার উদাহরণ বলো তো? এই তিনটার ভিতরে এই নিচেরটা, বায়ার আর্ন দ্য ডাবল অ্যামাউন্ট, তাহলে প্লাস দা প্লাস নাউন হ্যাঁ P ফ্রেজ। plus the এটা plus হ্যাঁ noun phrase। ডিটারমিনার, তাই তো? ডিটারমিনার মানে এই যে এটা, এই ডিটারমিনারগুলো, তাহলে এইগুলোকে তিনি ডি দিয়ে প্রকাশ করলেন। আর ডি তো একটা ডিটারমিনার আছে, তাহলে এই যে ডাবলের এটা হচ্ছে ডি, এই ডি হচ্ছে ডি, আর নাউন হচ্ছে অ্যামাউন্ট বা নাউন ফ্রেজ থাকলে থাকবে। ঠিক আছে? এই জি স্যার। এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল একটা, এই সেন্টেন্সটা কিন্তু এদের কোনো এক্সাম্পল না, এটা হচ্ছে কথোপকথনের এক্সাম্পল। এইটা হি আর্নস টাকা 20,000 পার মান্থ, এটা কি উপরের কারো উদাহরণ না জাস্ট এই গল্পের ছলে এটা বলা হয়েছে? না স্যার, হ্যাঁ, ওইটাকে ইস্যু করে মূলত হ্যাঁ, এই ইস্যু করে নিচে সেন্টেন্সটা পরবর্তী দেওয়া তিনটা হয়েছে, সেন্টেন্স লেখা। পরের সেন্টেন্সটা আনা হয়েছে। ঠিক আছে তো? হ্যাঁ, বলছে হি আর্নস টাকা 20,000 পার মান্থ বাট আই আর্ন ডাবল দ্য অ্যামাউন্ট। হ্যাঁ, আই আর্ন টুয়াইস দ্য অ্যামাউন্ট, তাই তো? মানে কি টুয়াইস, থ্রাইস, এরকম হচ্ছে 3 টাইমস, 4 টাইমস দ্য অ্যামাউন্ট। তাহলে আই আর্ন, তার থেকে আমি 10 গুণ বেশি ইনকাম করি, তাহলে কি বলবো এই জায়গায় আমি? কি লিখবো এই জায়গায় এই সেন্টেন্সের খাতিরে? কি লিখবো বলো তো, একজন বলো। এটাই প্রশ্নটা আবার করেন। আমি তার থেকে 10 গুণ বেশি ইনকাম করি। 10 টাইমস। I earn 10 times 10 টাইমস দ্য অ্যামাউন্ট নাকি? the amount। আই আর্ন 10 টাইমস দ্য অ্যামাউন্ট। এই যেখানে বলছে যে আই আর্ন ডাবল দ্যাট অ্যামাউন্ট, আই আর্ন টোয়াইস অ্যাজ মাস অ্যাজ দ্যাট অ্যামাউন্ট, এই যে কোনোভাবে এটাকে প্রকাশ করা যেতে পারে। এছাড়াও দেখো এখানে আরও কিছু উদাহরণ বলা হয়েছে। ডিটারমিনার এগুলো এক ধরনের কি, এগুলো কি বলো তো? এই যে Determiner। এটা ডিটারমিনার, ডিটারমিনার। তার প্রি ডিটারমিনার হিসেবে এগুলোকে ডি দিয়ে, তাই তো? হ্যাঁ, টোয়াইস বলছে কি, হি টেলিফোনস মি টোয়াইস আ উইক, এই জায়গাগুলো। হ্যাঁ, আই মিট হার ওয়ান্স আ মান্থ, দিস মেশিন ব্রেকস ডাউন স্যার। 4 টাইমস আ মান্থ। হ্যাঁ বলো। হ্যাঁ, এই যে পূর্বের যেই যেমন দিয়ে যেটা দেওয়া আছে বাট আই আর্ন ডাবল দ্যাট অ্যামাউন্ট, হুম, আর এখানে সূত্রের মধ্যে দেওয়া আছে যে ডি প্লাস দা প্লাস নাউন ফ্রেজ। না এটা তো এই এখানে এই দ্যাট দি হবে বলতে না আমরা দা মনে হবে? রাখবো, এই দি মানে মনে করবো যে যে কোনো ধরনের ডিটারমিনার হতে পারে।
যে কোনো ধরনের ডিটারমিনার হতে পারে। এটা শুধু আচ্ছা দি স্যার। বলতে দি ভেবো না, ঠিক আছে তো? হ্যাঁ, এটা ধরেই নাও যেমন যে এই দি দিয়ে যে কোনো ধরনের ডিটারমিনারকে রেফার করছে। এই জায়গায় অন্য কথা বলা লাগতো, বুঝতে পারছো? আচ্ছা স্যার, বুঝতে পারছি। আমি মনে করি এখন দোজ ইউজ করতে পারি না, যে আমি এই সেন্সটা বলতে পারি না জি যে স্যার। আই হ্যাভ বট, মনে করো টুয়াইস দোজ বুকস, ঠিক আছে না? বলতে পারি কিনা এটা? জি স্যার। এখন দোজ এসে গেছে, আমি এটা দিয়ে দিতে পারি, বা দিস বুকস। হুম, এই যে বইগুলো আছে তার থেকে আমার ডাবল আমি কিনেছি, এটা বলতে পারি। অতএব এটা সবসময় যে দি থাকবে না, এটা এর সাথে রিলেটেড, এর সাথে যায় এমন কোনো ডিটারমিনার এখানে থাকবে। হ্যাঁ। দেখো ডিটারমিনার কিন্তু খুবই একটা বড় একটা অংশ, হ্যাঁ, এই জায়গাগুলোতেই অর্থগতভাবে দেখো অনেক বড় এসছে। নাউন নিয়ে কিন্তু প্রবলেম নেই, সব হচ্ছে এই জায়গাগুলোতে। হ্যাঁ, দেখো এই জায়গায় আর্টিকেল এ আছে, তাই না? এই যে এই কথাগুলো বলা হয়েছে এখানে, এ, এভরি, ইচ, পার, পার মান্থ। আমি যদি বলি কি প্রতি মাসে সে 5 বার ঢাকায় যায়, তাহলে কি কি বলবো? প্রতি মাসে সে 5 স্যার বার পার ঢাকায় যায়। মান্থ, তাহলে পার মান্থ হি গোজ টু হি ঢাকা গোস টু ঢাকা 5 টাইমস পার পার মান্থ। আর পারের জায়গায় আমি কি বলতে পারি? এও লাগাতে পারি, এভরি বা ইজ। তাই তো? এভরিও বলতে পারি, তাই তো? ইচও বলতে পারি, পারি কি না? সব কিন্তু একই মিনিং দিচ্ছে। তাহলে হি গোজ টু ঢাকা 5 টাইমস পার মান্থ, অথবা এ মান্থ, তাই তো? 5 টাইমস আ মান্থ, 5 টাইমস এভরি মান্থ, ইস মান্থ, যেটা আমরা মানে প্রতি অর্থে আমরা এটাকে ব্যবহার করতেছি। স্যার হ্যাঁ বলো, পার মান্থ হি গোস টু ঢাকা স্যার এটা বলো, বুঝলাম না। স্যার পার মান্থ হি গোস টু ঢাকা অর্থ আসলো কোনো? মানে প্রতি মাসে সে ঢাকায় যায়, তাহলে এর সাথে ওটার কোনো লিঙ্ক আছে? না স্যার। মানে এই উদাহরণের জি সাথে না তুমি স্যার। কেন বললা এই উদাহরণটা? মানে তুমি উদাহরণটা কেন বললা? স্যার বলতেছি সেন্টেন্সটা কেমনি হবে, স্যার মানে যদি আমরা করি পার মান্থ হি গোস টু ঢাকা তাতে কোনো সমস্যা আছে? স্যার আলাদা অর্থ হবে। আমি তো এই উদাহরণ নিয়ে তো এই উদাহরণের সাথে মিললো না। তুমি তো আমরা আমরা তো 5 টাইমস নিয়ে কথা বলতেছি, যে ওর সাথে এটা যায় কিভাবে? মানে তোমার প্রশ্নটা কি, আমাকে সেটা সেটা বলো, আমি প্রশ্ন বুঝি না এখনো। স্যার আমি আর কি সেন্টেন্সটা নিজে মানে করতেছি আর কি যেন সেটা বলতেছি। হবে না কেন? সেটা নিয়ে তো সমস্যা। এখানে ভুল কিসের? তুমি আগে দিলা, অ্যাডভার্বটা আগে দিলা, তাই তো? বললাম কি যে আমি এভরি যদি বলতে পারি, এভরি মান্থ, আরে বাবা রে, একবার ই বসাই আবার এভরি মান্থ হি গোজ টু ঢাকা, তাতে সমস্যা আছে? বলো, ইস মান্থ হি না গোজ টু স্যার। ঢাকা। জি না স্যার। কিন্তু এ মান্থ হি গোজ টু ঢাকা, এটা ব্যবহার করা যাবে? না স্যার। এটা হবে? না স্যার। না স্যার। এটা হবে না আবার, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, বলছে এই ডিটারমিনারগুলো সরাসরি নাউনের আগেই ব্যবহৃত হয়, যেমন টু, কার্স ইত্যাদি। নিউমেরাল, দেখো অর্ডিনাল নাম্বার, কার্ডিনাল নাম্বার, এগুলো সম্পর্কে ধারণা আছে? কার্ডিনাল কি, অর্ডিনাল কি, এগুলো? জি স্যার। কার্ডিনাল হচ্ছে কি, যেগুলো কি বাচক? গণনাবাচক, তাই তো? যেগুলো হচ্ছে গণনাবাচক, যেটা 1 2 3 করে গুনি আমরা, 1 2 3 4 5। আর অর্ডিনাল হচ্ছে কি, যেটা পর্যায়ক্রমিক, তাই তো? ক্রমবাচক বা পর্যায়বাচক, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম আর কি, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কিছু বললে সেটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। এগুলো আমরা ডিটারমিনেশন কথা, হি ইজ দ্য ফার্স্ট বয়, হি ইজ দ্য সেকেন্ড বয়, হ্যাঁ, এরকম আর কি। দেখো এখানে কি আমাদের দুটো ডিটারমিনার বসতেছে, হি ইজ দ্য সেকেন্ড বয়, হি ইজ দ্য থার্ড বয়, হ্যাঁ। তারপর হচ্ছে দ্য লাস্ট 3 চেয়ার্স আর ব্রোকেন, এইভাবে আমরা ব্যবহার করতে পারি। যা তো এগুলো নিয়ে আসলে বোঝাবুঝির কিছু নাই এখানে। কি খুব মানে মানে না বোঝার কিছু আছে, যে খুব জটিল হিসাব স্যার বুঝতেছি না, এরকম কিছু আছে? বলো। না না স্যার। স্যার। এমন কিছু না, কিন্তু এগুলো পড়লে পারে আমাদের এই মানে আমরা যে ব্যবহারে ভুল করি, লিখতে গিয়ে যে কোনটা আগে বসাবো কোনটা পরে বসাবো, এই ভুলগুলোই কিন্তু আমাদের সমস্যাগুলো বেশি হয়ে যায়। আর এগুলো যদি তুমি প্রতিনিয়ত 2 একবার করে পড়ো, তাহলে দেখবা যে জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। এগুলো মুখস্থর মধ্যে জিনিসও না, আবার একবার পড়ে তুমি পেরে যাবা তেমনও জিনিসও না।
এগুলো হচ্ছে বারবার তোমাকে একটু রিভিশন দিতে হবে, কয়েকবার একটু রিভিশন দিতে হবে। রিভিশন দিলেও তুমি দেখবা যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, কোনটা সিঙ্গুলার হবে, কোনটা সিঙ্গুলার হবে না, কোনটা প্লুরাল ফর্মের সাথে যাবে। হ্যাঁ, এগুলোই নিয়ে মেনলি এখানে ডিটারমিনারে দেখো বড় একটা আলোচনা। হ্যাঁ, আচ্ছা, ম্যানিয়ে এবং ম্যানিয়ের মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, ম্যানি এবং ম্যানিয়ে এটা সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে তো? এটা বিভিন্ন পরীক্ষাতে বেশ আসে, দেখা যায়। একটা হচ্ছে মেনি আর একটা হচ্ছে মেনি এ অথবা অ্যান, যেটাই হোক, এ অথবা অ্যান। ম্যানির ম্যানির পর কি করি আমরা? নাউনের কোন ফর্ম বসাই? প্লুরাল ফর্ম। plural form, আর এখানে কি কি বসে আমরা? নাউনের। singular. কিন্তু দুটার অর্থ কি একই না? অনেকেই, অনেকেই। হ্যাঁ, তো অনেকের মধ্যে একটি হ্যাঁ। আর একটা অনেক। না, অনেকের মধ্যে একজন বলা যাবে না, অনেকেই বলতে হবে। এ আছে মানে আবার একজন বলা যাবে না, কিন্তু বলতে পারি কি যে ম্যানি মেন কেম হেয়ার। আরটা হচ্ছে কি Many a মেনি man. এ ম্যান কেম হেয়ার। এইটা, সরি, এইটা ঠিক আছে তো। তবে যদি সিঙ্গুলার প্লুরাল ফর্মের আসে তাহলে কিন্তু খেয়াল করতে হবে যে মেনি মেন হ্যাভ, কি বলবো, কাম হেয়ার। আর মেনি এ Come ম্যান here. কি দেবে জায়গায়? হ্যাভ না হ্যাজ? হ্যাজ। Has So has came here. হ্যাঁ, কাম হেয়ার। come here. কিন্তু আমার অর্থ দুটাতেই বোঝাবে কি যে অনেকেই, অনেকেই এসেছে, অনেক মানুষ এসেছে। এটা একটু এমফাসাইজ দেওয়া আর এটা সিম্পলি বলা, দুটার অর্থ প্রায় একই। হ্যাঁ, শুধু এই গঠনটা একটু খেয়াল রাখতে হবে। এখানে সেটা বলা হয়েছে, দেখো। কমন নাউন উইথ জিরো আর্টিকেল। জিরো আর্টিকেল নিয়ে আমি আর কোনো কথা বলছি না, আর্টিকেল নিয়ে তোমরা একটু জাস্ট এগুলো একটু পড়ে নিবা, যে ঋতুর আগে আর্টিকেল বসে কি বসে না। হ্যাঁ, এগুলো তো ছোটোবেলা থেকে পড়েছো, কিন্তু এখনকার পড়া আর ছোটোবেলার পড়া কি একরকম হবে বলো তো? অনেকে আমরা আছি যে ছোটোবেলায় পড়েছে বলে এখন আর পড়তে চায় না, কিন্তু ছোটোবেলাকার পড়া আর এখনকার পড়া কি একরকম বলো তো? No, না sir. স্যার। এখন তুমি স্যার। অবশ্যই যেটা পড়বা সেটা একবারে বুঝে পড়বা, একটা ক্যাচ করবে। আর ছোটোবেলাতে জাস্ট চোখ নাক মুখ বন্ধ করে স্যারের ভয়ে মুখস্থ করেছি, এরকম একটা বিষয় গেছে কিন্তু। হ্যাঁ, তো এগুলো তোমরা একটু রিডিং দিবা। এগুলো নিয়ে আমি খুব একটা বেশি ইয়া করবো না, সময় নষ্ট করবো না, এগুলো আমার দরকার নেই। ঠিক আছে, দেখো মোটামুটি প্যারালালিজমের ব্যাপার আছে, কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলোতে আমরা আর্টিকেল ইউজ করি না, এগুলো একটু খেয়াল করে রাখ। যেমন এখানে বলেছে জাস্ট ফ্রেজগুলো বা ইয়াগুলো জাস্ট পড়ে রাখতে হবে। হ্যাঁ, যতটুকু পারা যায় পড়ে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে আমি যদি একটু তোমাদেরকে কয়েকটা করতে দিই, এইখান থেকে পারবা ঠিক করতে? আমি কয়েকটা একটু বলি, হ্যাঁ, দেখি তো পারো কিনা। হ্যাঁ, 5টা দিব। জাস্ট ইয়াতে লিখবা তোমরা, গুগল মিটের মেসেজে লিখে দাও। হ্যাঁ, মেসেজে লিখে দাও। স্যার, হ্যাঁ, বলো। স্যার বলছি যে আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম, রেকর্ড ক্লাসটা করে নিতাম। আচ্ছা, রেকর্ড ক্লাস করো, কিন্তু কোনো অ্যাক্টিভিটি থাকলে সেটাও একটু করো। হ্যাঁ, জি স্যার, আমি গত ক্লাসে লাস্ট হচ্ছে 30 মিনিট করতে পারছিলাম না, সেই ক্লাসটা আমি করে নিয়েছি। আচ্ছা, ভেরি গুড। ওকে, আচ্ছা। আচ্ছা, এগুলো তো ফ্রেজগুলো তোমরা পড়তেছো তো? কতদূর পর্যন্ত পড়া দিয়েছিলাম আমি? 71, 61. 61। আমি কতদূর চলে গেছি? আমি বেশি চলে গেছি নাকি? না, ঠিক আছে, ওর ভিতরে আছি। হ্যাঁ, এই 5টা, 1, দেখো 3, 6, 8, 13 আর 19 একটু করে দাও দেখি তোমরা ভুলগুলো ধরতে পারো কিনা। আর এখানে প্রেশার নেওয়ার কিছু নাই। হ্যাঁ, একদম সিম্পলি করবা, একদম উপন্যাসের মতো সিম্পলি। আচ্ছা, কার সমস্যা? একটু মিউট রাখো, একটু কাজটা করে দাও সবাই, মেসেজে লিখে দাও। 5টার জন্য একটু লিখবা, যেহেতু এই জন্য 5 মিনিট টাইম। 3, 6, 8, 13, 19। যদি উত্তরগুলো দেওয়া আছে নিচে, দয়া করে একটু উত্তরগুলো দেখো না যেন। সঠিক করার দরকার নেই, যেহেতু তুমি না পারো তাতে সঠিক করারও দরকার নেই। আমরা দরকার ওটা নিয়ে একটু আলোচনা করবো যদি ভুল হয়।
আচ্ছা, লিখেছো সবাই? করছো কাজটা? আবু সাইদ লিখেছে কি, হি গেভ মি আ নাম্বার অফ মানি। হি গেভ মি আ নাম্বার অফ মানি, তিনে কি ছিল? হি গেভ মি আ স্মল নাম্বার অফ মানি। নাম্বার মানে তো সংখ্যা বোঝায়, নাম্বারের মানির সাথে কি নাম্বার ইউজ করা যায়? বলো তো। হ্যাঁ, না স্যার, কি হবে এখানে? স্মল অ্যামাউন্ট। নাম্বারের জায়গায় অ্যামাউন্ট হবে, তাই না? যদি প্লুরাল ফর্ম হতো তাহলে একটু নাম্বার হতো। একটু মিউট রাখো, মিউট রাখো, কার যেন সাউন্ড হচ্ছে শুধু। তাহলে এখানে কি হবে? হি গেভ মি আ স্মল নাম্বার অফ মানি। মানি তো আর নাম্বার সংখ্যাবাচক নয়, তাহলে এখানে আমরা নাম্বার ইউজ করতে পারি না। কি দিব? স্মল অ্যামাউন্ট অফ মানি। নো লেস দ্যান, যেখানে গণনাবাচক সেখানে কি লেস হবে না ফিউ হবে? ইউ হ্যাঁ, ফিউ, তাই তো। আর যেখানে হচ্ছে অগণনাবাচক সেখানে কি ফিউ হবে না লেস হবে? লেস হবে। লেস হবে, তাই না? তাহলে ছয়ে হচ্ছে নো ফিউয়ার দ্যান হবে, আর সাথে হচ্ছে নো লেস দ্যান হবে। দেখো অনেক মিল্ক হচ্ছে কি সিঙ্গুলার যেহেতু। আই হ্যাভ স্মল মানি, বলতে পারবো স্মল মানি হবে না কি? স্মলের জায়গায় কি লিখবো? স্মল অ্যামাউন্ট, হুম হুম, স্মল অ্যামাউন্ট। এ স্মল অ্যামাউন্ট, স্মল, লিটল হিউম্যান of the small amount of money. স্মল অ্যামাউন্ট অফ মানি, অর আই হ্যাভ স্মল দেবো না লিটল দিলে ভালো হয়? লিটল মানি। Little money দিলেই তো মনে হয় ভালো আছে। মনিরা, তোমার ইয়েতে সাউন্ড হচ্ছে খুব, হ্যাঁ। তাহলে লিটল দিলে হয় না? আই হ্যাভ লিটল মানি, ঠিক আছে তো? জি স্যার হুম, হয় স্মল অ্যামাউন্ট অফ মানি দাও, আর না হয় কি দাও? লিটিল দাও, ঠিক আছে তো? আই হ্যাভ লিটল লিটল অ্যামাউন্ট অফ মানি বা লিটল মানি। লিটলটা স্মলের ক্ষেত্রে একটু ভিন্নভাবে ব্যবহার করা যায়, ঠিক আছে? এই জায়গাটা একটু খেয়াল রাখো। তার বলছে আই ডু নট গেট এনিথিং বিফোর, কি দিব? দা বাচ্চা, দা বাদ যাবে। দাটা শুধু বাদ শুধু যাবে। লাঞ্চ হবে। হ্যাঁ, যে কিছু খাবারের টাইম আছে যেগুলোর নামের পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না। হ্যাঁ, আর্টিকেলের ব্যবহার নিয়ে কথা বলা হয়েছে এখানে। তারপরে হচ্ছে শি ওয়ার্কস বাই দ্য নাইট অ্যান্ড স্লিপস বাই দ্য ডে হবে। ফ্রেজ এটা একটা, কি হবে? দা বাদ যাবে। হ্যাঁ, জাস্ট আমাদের দিগুলো বাদ দিয়ে বাই ডে বাই নাইট এভাবে ব্যবহার করতে হবে, তাই তো? বাই নাইট, বাই ডে, বাই টুমোরো, এরকম অর্থে আমরা ব্যবহার করে থাকি। অ্যাড থাকে কার সাথে সাথে সেটাও তোমরা নিশ্চয়ই একটু পড়ে নিবা, এগুলো হয়তো এখানে ছিল। এরপরে যেগুলো আছে হচ্ছে সাম, তারপর হচ্ছে অ্যানি, তারপর হচ্ছে অ্যানাদার, আদার, এই জাতীয় ডিটারমিনারের দেখো সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার। হ্যাঁ, এই যে এখানে লিটিলের কথা এসেছে আবার। লিটিল মানে সামান্য, আর লিটিল মানে খুবই সামান্য, যাটুকু। আর হচ্ছে ভেরি লিটিল মানে কি খুব কম, কিন্তু যেটা বোঝাচ্ছে আর নির্দিষ্ট করে বোঝাতে আমরা দি ব্যবহার করেছি, আর যেটা আমরা গতদিন বলেছিলাম। হ্যাঁ বলো। হুম, আর ওই যে ভিউ আর লিটলের ব্যবহারের মধ্যে পার্থক্যটা কি জানি, যদিও গত ক্লাসে বলছিলেন। ফিউ। জি স্যার। ফিউ হচ্ছে যেটা গোনা যায় তার পূর্বে কম বোঝাতে ফিউ, আর যেটা গোনা যায় না তার পূর্বে লিটিল। জি স্যার, মনে পড়ছে, ওইটা হ্যাঁ, এক্সপ্লেন করতে হবে না। যে আই হ্যাভ ফিউ বুকস, তাই না? এখানে কি আমি লিটিল বুকস বলতে পারবো? আই হ্যাভ নো স্যার, লিটিল ওয়াটার। ফিউ ওয়াটার বলতে পারবো? নো স্যার, হ্যাঁ, বুঝতে এই পারছি যে। স্যার, হুম, মনে পড়ছে। স্যার তাইলে মানির আগে ফিউ হবে না? মানে কি গোনা যায়? জি না স্যার, আনকাউন্টেবল নাম। মানিটা হচ্ছে কি একটা স্যার ভ্যালু। মানের আগে কি সাম দিতে পারবো? বলো। আই হ্যাভ সামওয়ান এরকম কি আই হ্যাভ সামওয়ান এরকম কি হবে? হ্যাঁ, সাম তো সিঙ্গুলার প্লুরাল ফর্ম উভয়ের সাথে ব্যবহার করো, আমরা তো সেটার ব্যবহারে আসতেছি। এই যে সামেরটা পড়েছো, তোমার তো এটা পড়া উচিত ছিল, সাম। হ্যাঁ, সামটা এই যে সামের ব্যবহার আছে না, এই যে সাম মিল্ক, সাম টি, ঠিক আছে তো? আবার সিঙ্গল দেখো সংখ্যা বোঝাতেও সাম ব্যবহৃত হয়, হয় কি না? বুঝতে পেরেছো? এই যেখানে জি সামের স্যার, ব্যবহার আছে, সামের কিন্তু স্যার জি মাথায় স্যার। থাকে না। হ্যাঁ, সাম রাইস, সাম পিপল, দেখো হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল ফর্ম উভয়ের ক্ষেত্রে সাম ব্যবহার করা যায়। সাম সংখ্যাবাচকও হতে পারে, আবার পরিমাণবাচকও হতে পারে। কিছু কিছু আছে ডিটারমিনার যেটা সংখ্যা পরিমাপ দুভয়ের কাছে বসতে পারে, যেমন ইনাফ। ইনাফটা কি? সিঙ্গুলার সাথে বসবে না প্লুরাল ফর্মের সাথে বসবে? হুম, আবার
মাস আর ম্যানির মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল ফর্ম বলো তো এর ভিতরে? স্যার দুইটাই তো প্লুরাল নাকি? many plural sir. কাউন্টেবল আর ম্যানি আনকাউন্টেবলের হচ্ছে জন্য। কাউন্টেবল আর Many মাস হচ্ছে plural. আনকাউন্টেবল, তাই তো? হুম, জি স্যার। দুটা দিয়েই অনেক বোঝায়, কিন্তু একটা কাউন্টেবল, মাস হচ্ছে কাউন্টেবল, আর মেনি হচ্ছে স্যার মাস না মাস হচ্ছে আনকাউন্টেবল? আনকাউন্টেবল। দেখো আমি উল্টা করে ফেলতেছি, হ্যাঁ সেন্স উল্টে গেছে এটা। আর এনাফ দুটার ক্ষেত্রে ব্যবহার করতে পারে, ঠিক আছে তো? ইনাফ নলেজ, এনাফ বুকস বলতে পারি না? এনাফ বুকস, দেখো সিঙ্গুলার প্লুরাল ফর্ম দুটার ক্ষেত্রে ব্যবহার করা যায়, এই জায়গাগুলো একটু খেয়াল করবা। আচ্ছা, তারপরে এখানে আরো কিছু আছে, সামের ব্যবহার আছে, কোন কোন গত্রে ব্যবহৃত হয়। এগুলো কি পড়েছো? বলো, পুরো 61 পেজ মতো পড়ছো কিনা সবাই? পড়ছো তো সবাই নাকি? জি স্যার পড়ছি। জি স্যার। হ্যাঁ, আমি কিছু কিছু জায়গায় জাস্ট একটু টাচ করতেছি, কারণ পুরো এগুলো যেহেতু গ্রামাটিক্যালের বেসিক কিছু জিনিস, এগুলো একদম পাই টু পাই আমি পড়াতে গেলে সময় আমরা পাবো না। আমি তোমাদেরকে দিচ্ছি, একটু তোমরা বাসায় পড়ে নিবা, যেগুলো নিয়ে একটু আলোচনা করার জায়গায় সেটা আলোচনা করে দিব। যেমন সাম নেগেটিভ সেন্সে বসে না অ্যাফার্মেটিভ সেন্সে বসে? কি বলা হয়েছে? স্যার নেগেটিভ সেন্সে। নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ Some to sir affirmative. হ্যাঁ, সাম Affirmative, sir. হ্যাঁ, দেয়ার ইজ সাম, তাই তো, পিপল অন দ্য রোড। আমরা কি বলতে পারবো? ও সরি, দেয়ার আর হবে, আমি দেখো দেয়ার ইজ সাম, আমি অন্য কিছু দিই, দেয়ার ইজ সাম লাইট ইন দ্য রুম। আচ্ছা, এটা মনে করে দিলাম। এখন তাহলে সাম আমি যেটা বসালাম এটা অ্যাফার্মেটিভ, কিন্তু আমি যদি বলি দেয়ার ইজ নট সাম লাইট, এটাকে ব্যবহার করা যাবে? না স্যার। না স্যার। না স্যার। দেয়ার ইজ তখন কি হবে? নেগেটিভ হলে অ্যানি হয়, তাই না? দেয়ার ইজ নট জি স্যার। এনি লাইট, হ্যাঁ এনি লাইট হবে তখন। নেগেটিভ সেন্সে আমরা এনি ইউজ করে থাকি, পজিটিভ তাহলে এখানে হয়ে যাবে কি নট এনি লাইট, লাইট ইন দ্য রুম। স্যার এখানে দেয়ার ইজ নো লাইট দিলেও তো হয়। হ্যাঁ, নো হয়ে যাবে, তখন তুমি নো দিবা। হ্যাঁ, নোটাও ব্যবহার করতে হবে এখানে, সেগুলো বলা আছে যে কোথায় তুমি নো ইউজ করতে পারবা, সেটা বলা আছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে আরেকটা বিষয় হলো, সাম আমরা অপরিচিত কাউকে বলতে ব্যবহার করে থাকি, তাই না? অজানা কাউকে বললাম সাম, কি বলো, একটা নাম দিলাম মনে করো, সাম রুবেল ইজ কলিং ইউ, নাকি? মানে এটা এই সাম মানে কি? কিছু না কোনো? কোনো এক অপরিচিত রোগ। কোনো রুবেল তোমাকে ডাকছে, মানে কোনো এক রুবেল তোমাকে ডাকছে, নাকি? হ্যাঁ, কোনো এক রুবেল তোমাকে ডাকছে, এরকম সেন্সার ব্যবহার করতে পারি। তারপর এখানে টু এবং ভেরি ব্যবহার আছে কোন কোন ডিটারমিনারের আগে। আবার ডিটারমিনারের আবার কি আছে? মডিফায়ার আছে না? ডিটারমিনারের মডিফায়ার, হ্যাঁ তাই তো, ডিটারমিনারের মডিফায়ার যেমন ম্যানি, মাছ, হ্যাঁ তার ফিউ, এগুলোর আবার ডিটারমিনার আছে। হ্যাঁ, সেগুলো হচ্ছে টু, ভেরি ইত্যাদি ইত্যাদি, সেগুলো তোমরা নিশ্চয়ই দেখছো। তো যাই হোক, 61 পেজ পর্যন্ত তোমরা দেখেছো বলে মনে হয়, কারণ এখানে আমি আর তেমন কিছু পড়ছি না, কারণ ওইগুলোই ঘুরে ফিরে আলোচনা করা আছে। এখন স্যার হ্যাঁ বলো। আমরা এখন হেডওয়ার্ড, ওই যে দেয়ারের পর তো সাধারণত আর হয়, কিন্তু ইজ বসে, এটা কিভাবে? দেয়ারের সাথে ভার্বের কোনো সম্পর্ক নেই। এটা তোমাকে একটু বলি, এই বইয়ের একদম প্রথম চ্যাপ্টারটা খুলে বার করো, বই আছে সাথে? জি স্যার, বই আছে। হ্যাঁ, এই জি স্যার, বইয়ের, ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার। হ্যাঁ ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার আছে। এটা কত নম্বর চ্যাপ্টার স্যার বলো তো? প্রথম দিকে, চ্যাপ্টার 4 so chapter 4 এ হ্যাঁ চ্যাপ্টার 4 এর use সম্ভবত of প্রথম there. দিকে। হ্যাঁ, চ্যাপ্টার 4টা সবাই রিডিং দিবা দেয়ারের ব্যবহারটা নিয়ে, খুব সুন্দর একটা ডিসকাশন আছে এখানে, ঠিক আছে? এই যে চ্যাপ্টার 4 এবং হচ্ছে চ্যাপ্টার 5, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5, এই দুটো ভালো করে পড়ো। আমি এখন বুঝাই দিচ্ছি, কিন্তু তারপরও এটা একটু ভালো করে দেখবা, চ্যাপ্টার 4 এবং 5। হ্যাঁ জি স্যার। আচ্ছা দেখো, আমি এখানে একটা জিনিস ভালোভাবে ধরতে পারতেছি না, এই যে এখানে যে সামলাইট, তো যখন আমরা ব্যবহার করব দেয়ার ইজ সামলাইট ইন দ্য রুম, এরকম কি হবে নাকি সামলাইট কিছু লাইট, এটা কি প্লুরাল না? এই লাইট মানে আলো, আলোক, আলোক কোনোদিন প্লুরাল ফর্ম হয়? ও
এখানে তো লাইট বলতে তো আমি সেই ম্যাচ লাইট বা ওই লাইট বোঝাইনি, আমি আলো বুঝিয়েছি, তাই তো? হ্যাঁ ও এখন বুঝেছি স্যার। হ্যাঁ। এখন তুমি যদি সাম লাইটস বলো তখন কি হবে? এটা তখন কি আর আলো বোঝাবে নাকি ওই আলো জ্বালানো যে লাইট সেটা বোঝাবে তখন? স্যার লাইট বুঝাবে। হ্যাঁ, তখন ওই যে আলো যে আমরা লাইট ব্যবহার করি না ওইটা বোঝাবে, ঠিক আছে তো? হ্যাঁ, ব্যবহার বুঝতে হবে। সেক্ষেত্রে তো আর হবে না। হ্যাঁ, তখন আর হয়ে যাবে। হ্যাঁ, একটু বলি যে দেয়ারের ক্ষেত্রে ঘটনাটা ঘটে কি, ইন্ট্রোডাক্টরি দেয়ারের পরে থাকে হচ্ছে ভার্ব, তারপরে থাকে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে তো? কোথায় থাকে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি দেয়ারের সাথে ভার্বের কোনো সম্পর্ক আছে না সাবজেক্টের সাথে সম্পর্ক? হ্যাঁ, স্যার সাবজেক্টের স্যার সাথে সম্পর্ক। সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক। দেয়ার ইজ সাম বয়েজ, ভুল হবে না ঠিক হবে? স্যার ভুল হবে। ভুল হবে। বয়েজ, তাই তো? এটা দিয়ে দেখতে হবে তাহলে কি হবে জায়গায় আর। আর যদি বলি দেয়ার আর সাম ওয়াটার, ঠিক আছে না ভুল আছে? স্যার ভুল আছে। ভুল আছে। হ্যাঁ, ওয়াটার তো সিঙ্গুলার, তাহলে কি লিখবো এখানে? ইজ। অতএব দেয়ারের সাথে ইজ আর এর কোনো সম্পর্ক নেই, আছে? হুম। নো না স্যার। স্যার। তাহলে চ্যাপ্টার 4 এবং 5 এই দুটো চ্যাপ্টার একটু সবাই পড়ে নিবা, হ্যাঁ? খুবই মানে একদম গল্পের মতো আলোচনা তো, ধরে বুঝতে পারো তোমরা নিজেরাই। ওকে, এবার একটু কথা খেয়াল করো। আমরা যেহেতু 61 মানে নাউন মানে ফ্রেজ অংশে চলে এসেছি, টাইপস অফ ফ্রেজে চলে এসেছি। আমাদের মূল আলোচনা আমরা এ পর্যন্ত যা আসলাম, দেখো আমরা এ পর্যন্ত যে আলোচনা আসলাম, এখন একটা নাউন ফ্রেজের মধ্যে সবচেয়ে জরুরি আলোচনার বিষয় কাকে নিয়ে হলো বলো তো? ডিটারমিনার। উনিরা পারবেন। হ্যাঁ, একটু মনিরা পারবিন, তোমার মাইক্রোফোনে মনে হয় সমস্যা, তুমি একটু মাইক্রোফোনটা ঠিক করো, তা না হলে তোমার কথা শোনা যাচ্ছে না বা তুমি কথা বলছো কিনা সেটা আমরা জানিও না। হ্যাঁ, এটা হি গেভ মি আ স্মল অ্যামাউন্ট অফ মানি, নট লেস দ্যান 20 পিপল, এটা কি ঠিক হবে? নট লেস দ্যান 20 পিপল হবে না নট ফিউয়ার দ্যান? ভুলভাবে লিখছিলাম, পরে মনে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, হি গেভ মি আ ফিউ নাম্বার অফ মানি, গেভ মি আ ফিউ নাম্বার হয়? হ্যাঁ, মানি তো সিঙ্গুলার, ফিউ নাম্বার হবে না লিটল অ্যামাউন্ট হবে? সবাই লিটল তাই করেছো, অ্যামাউন্ট। সব নাম্বার বসিয়েছো। মানির সাথে নাম্বার আসবে কেন? নাম্বার হবে তার সাথে। দেখো আমি দুটো সেন্টেন্স লিখি এই যে এই জায়গাগুলোতে, হ্যাঁ, বললাম কি, দেয়ার আর ফিউয়ার নাম্বার অফ, কি দিব? কাউন্টেবল না আনকাউন্টেবল? যে নাউনটা বসাবো বলো তো? কাউন্টেবল। কাউন্টেবল। আমি যখনই ফিউয়ার ব্যবহার করেছি এবং নাম্বার ইউজ করেছি বুঝতে হবে এখানে কাউন্টেবল কিছু আসবে। তাহলে দেয়ার আর ফিউয়ার নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস টুডে, তাহলে ক্লাসে আজকে খুবই কম সংখ্যক স্টুডেন্ট আছে, ঠিক আছে তো? আর যদি বলি কি, দেয়ার ইজ আ লিটল অ্যামাউন্ট অফ, আরে বাবা রে, অ্যামাউন্ট অফ, এরপর কি দিব আমি? সিঙ্গুলার না প্লুরাল ফর্ম দিব? সিঙ্গুলার। সিঙ্গুলার। স্যার আচ্ছা, এখানে একটু ইজ হবে, আমি কিন্তু আর ইউজ করছি কারণ নাম্বারটা আমি আনকাউন্টেবল যেহেতু রেফার নাউন। করছি। তাহলে কি দেবো এই জায়গায় বলো তো? আনকাউন্টেবল নাউন হ্যাঁ, স্যার একটা। এখানে হবে কি আমাদের কাউন্টেবল নাউন, তাই তো? তাহলে কি দেবো? দেয়ার ইজ আ লিটল অ্যামাউন্ট অফ ওয়াটার অথবা মিল্ক, তাই না, এই জাতীয় যেগুলো, অথবা মানি। আনকাউন্টেবল। হ্যাঁ, আনকাউন্টেবল, তাই তো? এইটা বসাবো। ওকে, তো যাই হোক আমরা এগুলো দেখছি, আমি এগুলো নিয়ে আর কথা বলবো না। তোমরা যারা পড়োনি তারা আবার একটু দ্রুত পড়ে ফেলবে এগুলো, হ্যাঁ, একটু সুন্দর করে পড়ে নিবা, কারণ এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। নাউন ফ্রেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা হলো সেটা হলো ডিটারমিনার। তাছাড়া অ্যাজেক্টিভ বা ওই জাতীয় জিনিসগুলো নিয়ে প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ আমরা তো জানি এখানে একটা অ্যাজেক্টিভ থাকে, তারপর একটা নাউন থাকে, পরবর্তীতে এগুলো থাকে, এই সকল নিয়ে। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি একটা মনে করো একটা প্যাসেজ আমি একটু ওপেন করি, হ্যাঁ, তোমরা একটু আমাকে এখান থেকে কিছু নাউন ফ্রেজ ধরিয়ে দিবা, হ্যাঁ, যে তোমরা খোঁজার চেষ্টা করবা নাউন ফ্রেজ। আচ্ছা, রবীন্দ্রনাথের এই লেটারটা আমরা একটু দেখি, আমরা ফ্রেজ এইটা
তোমরা সবাই এখান থেকে শুধুমাত্র আমাকে নাউন ফ্রেজ খুঁজে দিবা, নাউন ফ্রেজ খুঁজে দিবা, ঠিক আছে তো? এখানে এই জায়গাটুকু থেকে সবাইকে আমি কি কালার দিব না কালার দিব না, কোনটা ভালো লাগছে চোখে? কালার ছাড়াই নাকি? কালার তাহলে ভালো লাগছে। আচ্ছা, সাদাতে ঠিক আছে। তাহলে এখন তোমরা একটু এইটা খাতাতে তোলো, খাতাতে তোলো, খাতাতে তুলে শুধু নাউন ফ্রেজের নিচে দাগ দাগ দিবা, যতটা নাউন ফ্রেজ আছে ততটা নিচে দাগ দিবা। এখন বাজে 50, তোমাদের আমি 2 থেকে 3 মিনিট টাইম দিলাম, মনে করো 53। এটা সবাই খাতায় তুলবা, তুলে শুধু নাউন ফ্রেজের নিচে দাগ দিবা। কে কয়টা খুঁজে পায়? কারণ নাউন ফ্রেজ দিয়ে কিন্তু আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ আমরা শিখবো এর পরে, এক্সটেন্ড করতে হবে আস্তে আস্তে। যাদের যাদের হয়ে যাবে হাত তুলবা। সবার কি শেষ হয়েছে? কেউ কিছু বললা না কিন্তু, তার মানে কি এখনো হয়নি কারো? জি স্যার, খুঁজতেছি। অনেকগুলো এর ভিতরে ভিতরে ফ্রেজ আছে তো স্যার, এগুলো কি দেখাবো? হ্যাঁ, সব স্যার নাউন বলবো ফ্রেজ তুমি কি? যেখানে পাবা, যেখানে তুমি নাউন ফ্রেজ পাবা, নাউন ফ্রেজের ডিটারমিনার থেকে নাউন পর্যন্ত যতটুকু পাবা তুমি ততটুকুই তোমাকে দাগাতে হবে। তুমি ডিটারমিনার চিনছো? আর স্যার পাইছি অনেকগুলাই। হ্যাঁ বলো। স্যার বলবো নাউন না ফ্রেজ না, গুলো? এখন না, আর একটু সময় দিই, অনেকে খুঁজতেছে তো, আমরা একটু সময় নিই। মানে আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো ব্যবহার শিখছি, ঠিক আছে? এখানে তাড়াহুড়ো করার কিছু নেই, কারণ একটা বিষয়ের বোধগম্যতা তোমাকে বাকিগুলোতে সাহায্য করবে, অতএব তাড়াহুড়ো করবে না। নো তাড়াহুড়ো, নো হেস্ট, রাদার স্লো অ্যান্ড স্টিডি, স্লো অ্যান্ড স্টিডি বা স্লো বাট স্টিডি, মেক হাস্ট স্লোলি।
আচ্ছা, এটা লাস্ট মিনিট। ওকে, তাহলে নিশ্চয়ই অনেকে পেরেছে। আমরা দেখি একটু কে কে পারলো। হাত তুলে তো শুধু মুবাশিরা, অন্তরা, তামান্না, আর কই? রাসেল, ফাইজা, অপর্ণা, রেজওয়ান। আচ্ছা, তো যাক, অনেকে হয়তো পেরেছো, অনেকে একটু সমস্যা থাকতে পারে। তো আমরা রাসেলের কাছ থেকে একটু শুনি। রাসেল বলো। তুমি বলবা, আমি জাস্ট দাগাবো, আমি বোঝাবো না, জাস্ট দাগাবো। তুমি বলবা যে কোনটা কোনটা, তুমি পড়ো। জি স্যার, প্রথমে তো স্যার দ্য এনরমিটি অফ মেজার্স আস্তে টেকেন বাই আস্তে, দ্য অতটা গভর্নমেন্ট না, ইন, অতটুকু কেন, তুমি শুধু আমাকে নাউন ফ্রেজটা জানাবা, নাউন ফ্রেজ যতটুকু। আমি বেশি বড় জি স্যার, বলিনি। দ্য দ্য এনরমিটি এটাই তো একটা নাউন ফ্রেজ স্যার। হ্যাঁ, তারপরে? তারপর হচ্ছে দ্য এনরমিটি অফ মেজার্স, এটা সম্পূর্ণটাই একটা। ওটা দরকার নেই, তুমি শুধু সিঙ্গেল বলো, আমার প্রিপোজিশনাল ফ্রেজও দরকার নেই, তুমি শুধু সিঙ্গেল নাউন ফ্রেজ বলো। ডিটারমিনার, জি স্যার, তারপরে দ্য পোস্ট, গভর্নমেন্ট হ্যাঁ এখানে আছে। পোস্ট মডিফায়ার বাদ দিবা, পোস্ট মডিফায়ার পরে। জাস্ট আমি দেখাতে যাচ্ছি এইটুকু, তাই তো? দ্য মেজার্স, জি স্যার, বুঝতে তারপরে পারছি স্যার। দ্য সাম গভর্নমেন্ট, লোকাল ডিস্টারবেন্স, তারপরে কি? সাম লোকাল ডিস্টারবেন্স, কেন আর নাই? গভর্নমেন্টের পর নাই? ডিস্টারবেন্স, দ্য পাঞ্জাব। হ্যাঁ, দা পাঞ্জাব। হ্যাঁ দ্য পাঞ্জাব। পাঞ্জাব। পাঞ্জাব তো একটা জায়গার না, এখানে কি দা ব্যবহার করব? হ্যাঁ অবশ্যই, কিছু 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 প্লেসের নাম আছে যেখানে দিয়ে ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো এটাও জানতে হবে। জি স্যার, আমি ওই কারণে দাটা ইয়ে তারপর কি? করছিলাম। সাম লোকাল ডিস্টারবেন্সেস, তারপরে? জি স্যার, এ রুট শক, এ রুড শক, তারপরে? তারপরে স্যার আওয়ার মাইন্ড, আওয়ার মাইন্ডস, তারপরে? দ্য হেল্পলেসনেস, আচ্ছা, দ্য হেল্পলেসনেস, তারপরে? আওয়ার পজিশন, আওয়ার পজিশন, এরপরে স্যার ব্রিটিশ সাবজেক্টস। হ্যাঁ ব্রিটিশ সাবজেক্টস, হ্যাঁ এই তো। তো এইগুলো হলো কি, সবই আমাদের কি, নাউন ফ্রেজ। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে একটু মিউট রাখো এবার। হুম, তাহলে নাউন ফ্রেজের ব্যবহার কিন্তু ব্যাপক। এমনকি একটু মিউট রাখো, কারো সাউন্ড আসতেছে কেন? হ্যাঁ, সাউন্ড যার আশেপাশে হবে সে তো জানো যে সাউন্ড হচ্ছে, তাহলে আনমিউট করবা না, ঠিক আছে? হুম, আচ্ছা, তো এইটুকু ধরতে কি কারো প্রবলেম হয়েছে? মানে কারো কি কোনো কথা আছে যে স্যার এরকম আমার একটা এরকম হয়েছে বা সমস্যা হয়েছে, এরকম কিছু? কেউ কিছু বলবা? হুম, দেখো, এই নাউন ফ্রেজ থেকে আমরা আস্তে আস্তে কিন্তু এক্সটেন্ড করব, ঠিক আছে তো? নাউন ফ্রেজের সাথে, ঠিক আছে তো? নাউন ফ্রেজের সাথে অন্যান্য ফ্রেজগুলো কীভাবে যুক্ত করে আমরা অন্যান্য ফ্রেজ কীভাবে গঠন করি। এইটুকু নিয়ে কারো সমস্যা হয়েছে এইভাবে ফ্রেজটা ধরতে? বলো। কেউ না কথা স্যার। কেউ কথা বলছে না মানে? স্যার এখানে স্যার এখানে ব্রিটিশ সাবজেক্ট ইন ইন্ডিয়া এটা পুরাটা হবে না নাকি শুধু বুঝলাম না। সাবজেক্ট? ব্রিটিশ সাবজেক্ট ইন ইন্ডিয়া এটা পুরাটা হবে না? পরে, ওটা পরে পরে, পুরোটা আমি দেওয়া তো যাবে? পোস্ট মডিফায়ার বাদ দিয়েছি। পোস্ট মডিফায়ার আমি এখন ধরিনি, ঠিক আছে? আমি শুধু নাউন পর্যন্ত শেষ, একটা হেডওয়ার্ডের, মানে একটা হেডওয়ার্ডের জায়গায় আমি শেষ করতে বলেছি। মানে জাস্ট পোস্ট মডিফায়ার বাদ দিয়ে ডিটারমিনার, প্রি মডিফায়ার এবং হেডওয়ার্ড, এই পর্যন্ত আমি নাউন ফ্রেজটাকে দেখতে বলেছি প্রথমে, ঠিক আছে তো? কারণ অতদূর গেলে আবার জড়িয়ে ফেলবা, তার অনেক ব্যাপার আছে এখানেও, এরকম ধরলে ব্যাপক একটা বড় অংশ হয়ে যাবে, সেটা পরে। তাহলে এই যে অংশটা, স্যার হ্যাঁ বলো। হুম, শুধু কি ডিটারমিনার সহকারে কি নাউন ফ্রেজ গঠিত হতে পারে নাকি অন্য কোনো ভাবে হতে পারে? ডিটারমিনার নাও থাকতে পারে। নাউন ফ্রেজ মানে ডিটারমিনার থাকবে এমন কোনো কথা নেই তো। নাউন ফ্রেজ মানে নাউনের সাথে পোস্ট মডিফায়ার, প্রি মডিফায়ার যে কোনো একটা থাকলেও হবে। যেমন ব্রিটিশ সাবজেক্টস, এখানে কোনো ডিটারমিনার আছে? না স্যার, না। আছে? মডিফায়ার আছে। হ্যাঁ, এখানে শুধু প্রি মডিফায়ার আছে, ব্রিটিশ আছে। কিন্তু সবগুলোতে আমরা কিন্তু ডিটারমিনার পেয়েছি, বাকি দেখো সবগুলো পাইনি। এটাতে কিন্তু কোনো ডিটারমিনার নেই, ঠিক আছে? অতএব ডিটারমিনার থাকতেই হবে এমনটা না, কিন্তু ওটা একটা অংশ। বুঝতে পেরেছো? যেমন জি বললাম কি, স্যার। আ বয়, এটাও যেমন একটা ফ্রেজ, তেমনি কি গুড বয়েজ, এটাও একটা ফ্রেজ, তেমনি আ গুড বয়, এটাও একটা ফ্রেজ। অথবা বয় অফ দ্য ইয়ার, এটাও কি একটা নাউন ফ্রেজ। এখানে কি আছে? এখানে শুধু ডিটারমিনার আছে নাকি?
এখানে শুধু প্রি মডিফায়ার আছে, এখানে ডিটারমিনার প্রি মডিফায়ার আছে, আর এখানে শুধু কি আছে বলতো? পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার আছে। পোস্ট মডিফায়ার। হ্যাঁ, তাহলে এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ। কিন্তু যদি শুধু বয় বলি তাহলে কি নাউন ফ্রেজ হবে? হুম, না স্যার, শুধু সিঙ্গেল নাউন ওয়ার্ড। হবে। এটা সিঙ্গেল একটা নাউন, শুধু এটা সিঙ্গেল একটা নাউন। তা আমরা যখন সেন্টেন্সে লিখবো বা পড়বো তখন আমরা কখনোই সিঙ্গেল ওয়ার্ড দিয়ে পড়বো বা লিখবো না, আমাদের মাথায় সবসময় ফ্রেজ থাকবে, একটা তথ্যের একটা কনক্রিট একটা কাঠামো থাকবে, সেইটা আমরা কিন্তু এখানে দেখব, ঠিক আছে? তো এখানে এই নাউন ফ্রেজের ভিতরে আলোচনার সবচেয়ে জরুরি বিষয় ছিল ডিটারমিনার, সেটা নিয়ে প্রচুর আলোচনা করা হয়েছে, কারণ ভুলটা এই জায়গাতেই হয়ে যায়। এরপর আমরা আসছি দেখো টাইপস অফ ফ্রেজেস। এই জায়গাতে প্রথমটায় ছিল হচ্ছে নাউন ফ্রেজ, প্রথমটায় ছিল হচ্ছে কি নাউন ফ্রেজ, ঠিক আছে? না, ক্লাস টাইমে কল দেয়। প্রথমটায় ছিল হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। এবার আসি আমাদের এই নাউন ফ্রেজকে ব্যবহার করে আমরা অন্যান্য কিছু ফ্রেজ এখন গঠন করব। যদিও এখানে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, তাই তো, তারপর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো আমরা বিভিন্ন বইয়ে ফ্রেজের কিন্তু বিভিন্ন ধরনের ব্যবহার দেখব। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে যেভাবে 8 প্রকার বলতেছে, আর এক বইয়ে অন্যরকমভাবে 8 প্রকার, আর এক বইয়ে অন্যরকমভাবে 7 প্রকার। তো আমরা প্রকারভেদ নিয়ে যেন কখনো মারামারি না করি, যে স্যার ওই বইয়ে দেখলাম এরকম, এই বইয়ে দেখতেছি এরকম, এগুলো নিয়ে যেন আমরা কথা না বলি, ঠিক আছে তো? কারণ ফ্রেজ কত প্রকার এটা কনক্রিট জানা আমার কোনো দরকার নেই, কিন্তু ফ্রেজটা কি, কীভাবে আমরা ব্যবহার করব সেটা জানলেই হবে। কি আমি বুঝতে পারছি? হ্যাঁ, কারণ জি স্যার। দেখো আমি কিন্তু একটাতে আমি ফার্স্ট ইয়ারের হয়তো আলোচনা করেছিলাম, ফার্স্ট ইয়ার তোমরা যদি আমার থাকো তাহলে ওখানে আমি কিন্তু ফ্রেজ নিয়ে কথা বলেছি কি না? ফার্স্ট স্টেজ অনুসারে একরকম করে ভাগ করেছি, তারপরে আবার ওদের ব্যবহার অনুসারে একরকম করে ভাগ করেছি, আর এখানে দেখো জি স্যার। জড়িয়ে পেঁচিয়ে একরকম করে একটা ভাগ দিয়ে দিয়েছে। অতএব আরেক বইয়ে দেখবা যে আরেক রকম করে দিয়েছে, অতএব ওটা নিয়ে সমস্যা না, সমস্যাটা হচ্ছে তুমি ফ্রেজগুলোকে চিনছো কিনা। এবার আসি আমরা, দেখো তাহলে এখানে আমরা নাউন ফ্রেজ চিনলাম। নাউন ফ্রেজের পরে আমার যে ফ্রেজটা আলোচনার বিষয় থাকবে সেটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে তো? পরবর্তী যে ফ্রেজটা আলোচনা থাকবে সেটা হলো কি প্রেপোজিশনাল ফ্রেজ। নাউন ফ্রেজ চিনছো মানেই তোমার প্রেপোজিশনাল ফ্রেজ চেনা হয়ে গেছে। তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ আমরা গঠন করি কিভাবে? প্রেপোজিশন প্লাস কি একটা নাউন অথবা নাউন ফ্রেজ, ঠিক আছে? একটা প্রেপোজিশনের সাথে নাউন অথবা নাউন ফ্রেজ আমরা যুক্ত করি, ঠিক আছে না? তাহলে আমরা বলতে পারি কি অন দ্য টেবল, এখানে কি কি আছে বলো তো? একটা নাউন ফ্রেজ আছে না? এখানে নাউন ফ্রেজ আছে, এখানে নাউনটা কি অন, ডাটা বিল। সরি অনটা হলো কি প্রেপোজিশন, আর দ্য টেবিল হচ্ছে কি নাউন ফ্রেজ, আর এর সাথে জাস্ট আমরা একটা অন যুক্ত করে কি করে ফেলেছি, একটা প্রেপোজিশনাল ফ্রেজ গঠন করেছি। তাহলে এটা হলো কি আমাদের প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। এখন এইবার আমাদের স্যার এই যে উপর থেকে নেওয়া যায় না? বলো বলো। স্যার এই যে আমাদের প্যাসেজ থেকে নেওয়া যায় না? এখান থেকে জি স্যার। হ্যাঁ, ওটা তো আমি এখন ধরতে বলবো তোমাদেরকে, এখন তোমাদেরকে ওই কাজটাই তো ধরতে বলবো, যে এখন আমাকে এইবার এই নাউন ফ্রেজের কোনটা প্রিপোজিশনাল ফ্রেজ সহ আছে সেটা আমাকে এবার খুঁজে বার করতে হবে। তোমাদের সময় দিলাম স্যার এবার। অফ দ্য মেজার্স। আচ্ছা, একটু এবার মিউট, চুপ করে একটু খোঁজো যে কোন কোন নাউন ফ্রেজটা আসলে নাউন ফ্রেজ হিসেবে বসেনি কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে বসছে, সেটা এবার খুঁজে বার করো। ওর সাথে আমরা প্রিপোজিশনটা অ্যাড করে ফেলি। এবার কোথায় কনক্রিট নাউন ফ্রেজেস আছে আর কোন জায়গাতে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ আছে নাউন ফ্রেজটা দেখি। এর জন্য 2 মিনিট টাইম। আচ্ছা, আশা করি হয়েছে সবার নাকি? শেষ হয়েছে সবার না এখনো বাদ আছে? আচ্ছা, তাহলে এখন আমি একজনকে জিজ্ঞাসা করি যে সে কয়টা পাইলো। আচ্ছা, এখানে আরিফা মিতু আছে? আরিফা মিতু,
আরিফা মিতু জি স্যার। আছো তুমি? একটু জোরে কথা বলো, শুনতে পাচ্ছি না। জি স্যার। আচ্ছা, তুমি কি ফ্রেজগুলো ধরতে পেরেছো? জি স্যার ধরছি। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো তো এই সেন্টেন্সে প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা কোনটা আছে? অফ দ্য মেজার্স। আচ্ছা, তাহলে আমি এর সাথে এটাকে জুড়ে দিলাম। তারপর বাই দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, বাই দ্য গভর্নমেন্ট। তারপর ইন দ্য পাঞ্জাব। হ্যাঁ, ইন দ্য পাঞ্জাব। তারপরে তারপর ফর ফুয়েলিং সাম না, লোকাল এটা এখনো হয়নি, স্টাফ। এটা হয়নি, কারণ আমাদের নাউন ফ্রেজের মাঝখানে আরেকটা জিনিস ঢুকে গেছে, অতএব ওটা আমি বাদ দিলাম এখন। হ্যাঁ, ওটা বাদ। বলো। উইথ এ রুট শপ। হ্যাঁ, উইথ আ রুট শক। তারপরে ফাইন অফ আওয়ার মাইন্ড। আচ্ছা, টু আওয়ার মাইন্ড। টু আওয়ার মাইন্ড, তাই তো? অফ তো না, এটা টু আওয়ার মাইন্ডস। হ্যাঁ, টু আওয়ার মাইন্ডস। তারপর অফ আওয়ার পজিশন। অফ আওয়ার পজিশন। তারপরে তারপর স্যার পাইছি না তো স্যার। স্যার ইন As ইন্ডিয়া। British subject India. in India. কেন অ্যাজ ব্রিটিশ সাবজেক্ট হবে না? অ্যাজ As ব্রিটিশ British subject are in India. ইন ইন্ডিয়া। দেখো, এটা নাউন ফ্রেজ না, মোটামুটি নাউন বসেছে, সেই হিসাবে দেখো কতগুলো প্রিপোজিশনাল ফ্রেজ আমরা পেয়ে গেলাম। দেখো। স্যার হ্যাঁ, বলো। হুম। স্যার রিবেল টু কি স্যারটা ইয়া তো টু টু কি ইনফিনিটিভ? টু ইনফিনিটিভ কখন হয়? যদি টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকে তখন হয়। রিবেল টু স্যার কি একসাথে একটাই ফ্রেজ না স্যার? না এই না, যে ওটা আলাদা আলাদা, রিভিলটা আলাদা। হ্যাঁ, রিভিলের সাথে সবসময় বসে, মানে টু আসবে রিভিলের সাথে। না স্যার। প্রিপোজিশন দুই ভাবে আসে, একটা হচ্ছে পরবর্তী নাউনের সাথে আসে, আর একটা হচ্ছে ভার্বের সাথে আসে। এই টুটা ভার্বের সাথে আসেনি, ঠিক আছে তো? স্যার স্যার যে সকল ভার্বের সাথে আসে তাদের পরে নাউন না থাকলেও ওই প্রিপোজিশনটা বসানো লাগে। বুঝতে পেরেছো নাকি বোঝোনি? একটা উদাহরণ দিয়ে দিই। মনে করো গিভিন মানে কি? গিভিন মানে বশ্যতা স্বীকার করা। গিভিন মানেটা কি? বশ্যতা স্বীকার করা। অর্থাৎ গিভ যেখানে যাবে, ইনটা এই অর্থে সেখানে যাবে, তারপরে কিছু থাকুক আর না থাকুক। আমি বললাম কি, হি গেভ ইন মানে কি? হি গেভ ইন মানে কি? বশ্যতা সে স্বীকার করলো। বশ্যতা স্বীকার করলো। তাহলে এই ইনটা ভার্বের সাথে এসেছে। স্যার অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট ওটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শুধু বললাম না, এটা গ্রুপ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলাদা, আর গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব আলাদা জিনিস, ঠিক আছে তো? হ্যাঁ, তো জি স্যার। আর আরেকটা হচ্ছে কি, তোমার পরবর্তী নাউন থাকলে পারে স্যার প্রিপোজিশন গ্রুপ আসবে। ভার্ব তো আমি প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ধরবো না, না বুঝলাম না, বলো। হ্যাঁ, স্যার, গ্রুপ ভার্বের পরে যদি নাউন থাকে তাহলে তো সেটা ওই যে প্রিপোজিশনাল ফ্রেজের ভিতরে কাউন্ট হবে না। না 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 না, আমি যদি বলি হি গেভ ইন টু মি, মানে কি সে আমার কাছে বশ্যতা স্বীকার করলো, তাহলে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা? ইন থেকে শুরু না টু থেকে শুরু? টু মি। হ্যাঁ টু মি। হ্যাঁ, টু মি, এইটুকু হচ্ছে ব্যাপার, ঠিক আছে তো? এটা এর সাথে। আর গেভ ইন এটা হলো কি, এটা এর সাথে, এই জায়গাগুলো। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, তাহলে দেখো আমরা কিন্তু দেখো এখানে তাহলে যে সকল নাউন ফ্রেজ শুধু নাউন ফ্রেজ হিসাবে আছে, এরকম নাউন ফ্রেজ আমরা কয়টা পাইলাম? কয়টা পেয়েছি? স্যার তিনটা আছে। কোনটা কোনটা? Dan or mighty, হ্যাঁ, দ্য এনারমিটি। some সাম local, লোকাল না ডিস্টারবেন্স। না না না, সাম লোকাল ডিসপ্লের সাথে আগে আগের কিছু আছে, ওই জন্য দেখতে হবে। দ্য হেল্পলেসনেস, এই দুটো আছে, ঠিক আছে? এই দুটো আছে। জি স্যার, সাম লোকাল ডিস্টারবেন্সেস আর দ্য হেল্পলেসনেস। হ্যাঁ হ্যাঁ, এইবার আসি। তাহলে এটা গেল আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ তো আমরা চিনলাম নাকি? এখন প্রিপোজিশনাল ফ্রেজ কী কীভাবে ব্যবহৃত হবে সেটা পরে আসতেছি আমরা যখন সেন্টেন্স লিখবো, তখন আমরা ওটাকে কানেক্টেড করব। এবার আসি হচ্ছে, আমরা যেহেতু নাউন ফ্রেজ শিখেছি, এই নাউন ফ্রেজের সাথেই আমরা এখন আর একটা ফ্রেজ দেখব, সেটা হলো, এখানে কি সেটা আছে, এই যে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজের মধ্যে আমাদের পাস্ট পার্টিসিপল ফ্রেজ আছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আছে, হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ আছে। এখন
এর মধ্য থেকে আমরা একটা ফ্রেজ দেখার চেষ্টা করব, সেটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। দেখি ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ কিভাবে গঠন করি আমরা বলো তো? 2 প্লাস plus V1 টু প্লাস ভার্বের কি বলবো বেস ফর্ম, তাই তো? পরে হচ্ছে কোনো নাউন ফ্রেজ থাকতে পারে, অথবা তারপরে কোনো অ্যাডভার্ব ফ্রেজ থাকতে পারে। মানে মূল কথা হলো এখানে আমরা বলতে পারি কি, সেটা কোনো কমপ্লিমেন্ট হতে পারে, অথবা কোনো অ্যাডভার্ব হতে পারে, অথবা কোনো অ্যাডজেক্টিভ হতে পারে। মানে কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডজেক্টিভ তো কমপ্লিমেন্ট, তাই বলি এইটা। মানে এরপরে কোনো কিছু থাকবে। এখন মনে করো আমি যদি বলি টু বাই সাম ইন্টারেস্টিং বুকস, আমি বাইয়ের ওখানে ওয়াইটা বাদ ইউটা বাদ গেছে, তাহলে এইখানে আমরা প্রথমত কোন ফ্রেজ বলবো বলো তো? এখানে প্রথমত নাউন ফ্রেজ কতটুকু? সাম বুকস, সাম ইন্টারেস্টিং বুকস। আর তারপরে আমরা কি শুধু এখানে নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করেছি, নাকি ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে আমরা গঠন অনুসারে পেয়েছি তাকে? ইনফিনিটিভ। infinitive তাহলে টু বাই সাম বুকস, তাহলে আমরা যখন একসাথে দেখবো তখন আমরা এটাকে একবারে ভাববো, ঠিক আছে, আলাদা করে না। তার মানে এরকমভাবে আমরা নাউন ফ্রেজ তার সাথে শুধুমাত্র আমরা ইনফিনিটিভ যুক্ত করে আমরা একটা ইনফিনিটিভ ফ্রেজ গঠন করে ফেলছি। এরকম করে সবাই একটা করে ইনফিনিটিভ ফ্রেজ আমাকে লিখে দাও, যেখানে নাউন ফ্রেজ থাকবে, ইনফিনিটিভের সাথে একটা করে নাউন ফ্রেজ থাকবে। সবাই একটা করে লিখে দাও দেখি। এইখানে গুগল মিটে লিখবা। স্যার বুঝি নাই, আবার একটু বলবেন কি লিখবো? ইনফিনিটিভ ফ্রেজ লিখবা, যেখানে ইনফিনিটিভ এবং নাউন ফ্রেজ থাকবে। তোমার অর্থ তোমার ইচ্ছা মতো তুমি লিখবা। আমি তো এটা লিখে দিচ্ছি টু বাই সাম বুকস। এখন তুমি একটা জিনিস লেখো, যে কোনো ভার্ব নিয়ে আসতে পারো, তারপর একটা নাউন ফ্রেজ থাকবে। টু কল আ পারসন, ঠিক আছে, টু ক্যাচ সাম ফিশ, টু ফিনিশ দ্য ওয়ার্ক, টু গিভ সাম ফ্লাওয়ার্স। দেখো ফ্লাওয়ার্স হবে কিন্তু, হ্যাঁ, এই যে ডিটারমিনার ভুল হয়ে গেল কিন্তু, হ্যাঁ। টু গিভ সাম ফ্লাওয়ার্স, টু স্টার্ট দ্য ওয়ার্ক, টু ফিনিশ দ্য ওয়ার্ক, টু সি আ বার্ড, টু ইট সাম ফুডস, to go to the field, to take some rest, to read the book, to read some books, to read the book, to take this food, to travel all across the world, all across the world। এখানে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ চলে এসেছে ইনফিনিটিভের সাথে টাস্ক মেম্বার, হ্যাঁ। আমি শুধু বলেছি ইনফিনিটিভ প্লাস নাউন ফ্রেজ দিবা, তোমার অ্যাক্রস কিন্তু প্রিপোজিশন চলে এসেছে, হ্যাঁ। টু ড্রিঙ্ক ওয়াটার, টু প্লে দ্য ফুটবল, টু প্লে দ্য ফুটবল হয় না, টু প্লে ফুটবল হয়, ঠিক আছে তো। টু ওয়াচ দ্য টিভি, আচ্ছা, টু ডু দ্য ওয়ার্ক প্রপারলি। তুমি আবার অ্যাডভার্ব এনে দিয়েছো, আমি শুধু নাউন ফ্রেজ বলেছি কিন্তু। সিং আমরা ধীরে আগাবো, বেশি না। টু লার্ন ভেরিয়াস ওয়ার্ডস, ঠিক আছে। টু রাইট আ প্যারাগ্রাফ, টু টেক সাম ফুড, টু ইট সাম ডেলিশিয়াস ফুড, টু কন্টিনিউ দ্য ক্লাস, টু লার্ন ইংলিশ, টু টেক রিড দ্য বুক, ভুল হয়েছে তানিয়া তাসনিয়া। টু টেক দ্য রিড মিসে, টু রিড অথবা টু টেক, টু বাই সাম বুকস। ওকে, তো তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এইভাবে আমরা একটা নাউন ফ্রেজকে পাবো। এরপর তাহলে ইনফিনিটিভ গেল। এরপর আসি হচ্ছে জিরান্ড অবলিক প্রেজেন্ট পার্টিসিপল। জিরান্ড অবলিক প্রেজেন্ট পার্টিসিপল, তার সাথে হচ্ছে দেখো জিরান্ড অবলিক প্রেজেন্ট পার্টিসিপল। কারণ কি, এটা দুটারই রূপ একই না ভার্বের সাথে। স্যার এই দুইটার মধ্যে পার্থক্য কি? আমি আসতেছি, আগে আমরা গঠনটা দেখে নিই, তারপর পার্থক্য আমরা শিখবো, সব শিখে যাবো। শুধু আমরা একটু চিনে নিই। আমরা তো বড় করবো সেন্টেন্স, আগামীকাল থেকে আমরা সেন্টেন্স লিখবো জায়গা থেকে, একটা ফ্রেজ যুক্ত করবে, একটা ইটের মতো। তাহলে জিরান্ড এন্ড প্রেজেন্ট পার্টিসিপল দুটার চেহারা একই, দুটাই হলো ভার্বের সাথে আইএনজি। তার মানে আমরা এখানে করব কি, যে ভার্বের সাথে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসাবো, প্লাস কি বসাবো, এই যে এখানে আমরা কি বসাতে পারি, ও সরি, এখানে দেখো অবজেক্টের জায়গায় আমি কন্ড লিখেছি, অবজেক্ট অ্যাডভার্ব কমপ্লিমেন্ট, তাই তো। এই জায়গাতে আমরা কি করব, এই তিনটাই বসে, কিন্তু তার ভিতরে আমরা এখন যেটা বসাবো সেটা হলো ভার্ব সাথে আইএনজি প্লাস নাউন ফ্রেজ, তাই তো। ওইগুলোকেই তোমরা এখন কি করবা, যে আমি যেমন বলি বাইং সাম ইন্টারেস্টিং বুকস, এইটা এরকম করে আমরা একটু লিখি সবাই, বাইং সাম ইন্টারেস্টিং বুকস।
কারণ এটাই কি, এটাই প্রেজেন্ট পার্টিসিপল, এটাই কিন্তু জিরান্ড, ঠিক আছে তো, গঠন অনুসারে সেন্টেন্স যখন ব্যবহার করবো তখন সেটা জিরান্ড হতে পারে অথবা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। তো এরকম ভাবে আমরা কি লিখতে পারি যে টেকিং সাম রেস্ট, তাই না? তারপর আর কি বলতে পারি? Having a cup Running of is a good coffee. habit. আবার কেন অতদূর কেন, আমি সেন্টেন্স বলি না, আমি এখন সেন্টেন্স, আমি শুধু ফ্রেজে যাবো এখন, কোনো সেন্টেন্স আসবে না এই জায়গায়, ঠিক আছে তো? হ্যাঁ, আমি Having a cup of coffee. ড্রিঙ্কিং আ কাপ অফ কফি, তাই তো? একটু বেশি বড় হয়ে গেল না, আমি শুধু নাউন ফ্রেজের ইয়া বলছি, ঠিক আছে তো? Following the rule. রাইটিং লেটার, রাইটিং আ লেটার, তাই তো? ড্রিঙ্কিং কফি, তাই তো? ড্রিঙ্কিং কি বলবো, হট কফি। হ্যাঁ, অনেক সময় আমরা কি হয়, আমরা পড়তে পড়তে স্ট্রাকচার না জেনে অনেক সেন্টেন্স চলে আসে, কিন্তু আমি চাচ্ছি যে পুরোটা আমরা এইভাবে বিষয়গুলোকে দেখতে দেখতে যাতে ভুল না হয়। আমরা যেন অনেকেই যে সাজাতে গিয়েই সমস্যাটা, আমি তো দেখেছি তোমাদের খাতা যে একটা সাজানোতে সমস্যা, এই সাজানোটা যদি আমরা একবার দেখতে পারি তখন তুমি হাজারো সেন্টেন্স নিজে লিখবা। আমার কাজ হলো তোমাকে শুধু পরিচয় করো। এখন তোমরা একটু এখানে লেখো দেখি, সবাই একটা করে হলো মিনিমাম লিখবা সবাই। আচ্ছা, গোয়িং দ্য স্কুল হলো না, গোয়িং টু দ্য স্কুল তোমার কিন্তু নাউন ফ্রেজ হয়নি। বকুল, গোয়িং দ্য স্কুল হয় না, হ্যাঁ ওটা প্রিপোজিশনাল ফ্রেজ চলে এসেছে, ওটা পরে। ওয়াচিং মুভিজ, নাউন ফ্রেজ নাউন। ওয়াচিং দ্য কার্টুন, ওয়াচিং মুভিজ। ফলোইং দ্য রুলস, ফলোইং দ্য রুল। বেকিং আ কেক, পিকিং সাম ফ্রুটস, সিং আ বার্ড, স্পিকিং ইংলিশ, রিডিং দ্য বুক, স্লিপ, সিং দ্য বার্ড, রানিং, রানিং ফাস্ট। মুন্নি, এখানে কি নাউন ফ্রেজ আছে? ওটা পরে, আমি কিন্তু নাউন ফ্রেজের সাথে আছি এখন বর্তমানে। মুন্নি বিশ্বাস, তুমি লিখেছো রানিং ফাস্ট, এই ফাস্টটা কি নাউন হলো? তারপর হচ্ছে স্যার ফার্স্ট এখানে অ্যাডভার্ব না, অ্যাডভার্ব হয়ে গেছে, হ্যাঁ। তারপর হচ্ছে অপর্ণা রায়, তুমি লিখেছো রিডিংস হেল্পস, কোনো সেন্স আসলো না এই জায়গায়, একটু বুঝে লেখো। আমি তাড়াহুড়ো করতে বলিনি তোমাকে, তুমি তোমার সবার শেষে লেখো, সবার আগে দিতে হবে না। তুমি, আমি যা বলতে তুমি বুঝেছো কিনা সেটা বলো, তুমি একটাই লেখো, বুঝে লেখো। আমি অনেকটা চাচ্ছি না, আমি চাচ্ছি তুমি একটাই লেখো। রিডিংস হেল্পস কোনোটা ভাবই মেলেনি, তুমি কি বলতে চেয়েছো? আর আইএনজির সাথে এস বাই এস হয় বলো তো? জিরান্ডের সাথে বা প্রেজেন্ট ভার্বের সাথে এস বাই এস হয় কখনো? হবে? কি বলো সবাই, কি? না স্যার, হ্যাঁ, না জিরান্ড স্যার। বা প্রেজেন্ট ভার্ব কোনো এস বাই এস হবে না। সিং দ্য বার্ড, তারপর হচ্ছে টেকিং মেডিসিন, হ্যাভিং আ মিল, সিঙ্গিং দ্য সং, টেকিং সাম ফুড, ডুইং দ্য ওয়ার্ক, টেকিং দ্য লাঞ্চ, ড্রিঙ্কিং টি, রাইটিং এ প্যারাগ্রাফ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা মনে করো প্র্যাকটিসিং ইংলিশ ফ্রেজেস বা ফ্রেজ দিলাম। রিডিং দ্য স্ক্রিপচার, ক্যারিং আ বাস্কেট, আস্কিং কোশ্চেন, ওয়াটার, রাইটিং দ্য লেটার, ড্রাইভিং আ কার। শুধু ড্রাইভিং কার হবে না কিন্তু, যদি কখন আমরা ডিটারমিনার কেন পড়ে আসলাম, তোমার তো ডিটারমিনার ভুলে যাচ্ছে। যখনই সিঙ্গুলার কোনো নাউন ইউজ করব এবং ইনডেফিনিট, তখন তার পূর্বে এ অথবা অ্যান বসাতেই হবে, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমি আর দেখতেছি না, তোমরা অনেকেই পেরেছো। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাকি কোনো কিছু যুক্ত করলে সেটা আমাদের হয়ে যাবে জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। কখন জিরান্ড হবে, কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে, সেটা আমরা ব্যবহারের সময় আলোচনা করব। এবার আমরা চলে আসি, তাহলে আমরা শিখলাম হচ্ছে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর দেখলাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, তারপর হচ্ছে জিরান্ড ফ্রেজ বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখন আমরা দেখবো হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। হ্যাঁ, সরি, আমি একটা মিস করেছি। এইবার আসো, এই জায়গাতে আমাদের কোথাও ভার্বের সাথে আইএনজি প্লাস নাউন ফ্রেজ আছে কিনা এইখানে? জি স্যার। Willing some local disturbance. Calling একটা আছে some স্যার, local. calling some local. হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সেই ফ্রেজ, ঠিক আছে তো? এবং এটা যেহেতু জিরান্ড, তার পূর্বে এই পুরোটাকে ধরলে এটাও কিন্তু আমাদের পুরোটা হয়ে যাচ্ছে কি নাউন ফ্রেজ। এটা আসলে সম্পূর্ণ কি একটা প্রিপোজিশন যোগ করে Noun হলো। phrase. হ্যাঁ, এটা হলো নাউন ফ্রেজ। দেখো, এটা হলো আমাদের নাউন ফ্রেজ, এটা হলো আমাদের জিরান্ড ফ্রেজ, আর ফর থেকে ধরলে হবে কি প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, ফর থেকে ধরলে তাহলে এখানে টোটাল 3টা ফ্রেজ আছে কিন্তু, মানে এই ফ্রেজের ভিতরে 3টা ফ্রেজ, কিন্তু সেন্টেন্সে বুঝতে হবে যে আমি কোন ফ্রেজ হিসাবে এককভাবে তাকে ইউজ করেছি। তাকে কি আমি নাউন ফ্রেজ হিসেবে ইউজ করেছি নাকি প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ইউজ করেছি এই সেন্টেন্সে? দেখো তো, Noun phrase. না, ফর দিয়ে শুরু না। Oh, স্যার prepositional. Prepositional phrase. হ্যাঁ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে তো? আমি তাকে জেরান্ড ফ্রেজ হিসেবে ইউজ করিনি, কারণ তারপরে একটা প্রিপোজিশন দিয়ে ফেলেছি, মানে সে তাকে আমি সেন্টেন্সে
প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে ইউজ করেছি। যেমন বাই দ্য স্যার এটা গভর্নমেন্ট, আমি কিভাবে ফাইন্ড আউট করব? এটা একক অর্থ দিয়ে, একক অর্থ। তুমি কি এই সাম, কুয়েলিং, ডিস্টারবেন্স এটার সাথে এটা তুমি অর্থ করতে পারবা, আলাদা করতে পারবা না একসাথে? এটা এটা একসাথে, ওই জন্য নো ফ্রেজ স্যার। এই জন্য তো ফ্রেজ শেখাচ্ছি আমি, যে কুয়েলিং, ফর কুয়েলিং এটা আলাদা, আর সাম শুরু লোকাল ডিস্ট্রেস একসাথে, নাকি ফর থেকে পুরোটা একসাথে? স্যার সম্পূর্ণটা একসাথে। হ্যাঁ, তাহলে এইভাবে বুঝতে হবে যে এর পর ভিতরে থেকে শুরু করো। হ্যাঁ টোটাল এখানে 3টা ফ্রেজ আছে, কিন্তু 3টা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়নি, ব্যবহার হয়েছে একটা ফ্রেজ হিসাবে, সেটা হলো কি প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে। প্রিপজিশনাল। ঠিক আছে তো? হুম, স্যার হ্যাঁ বলো। শুরুতে যে আছে ওকে দেখে হ্যাঁ, ওখান থেকে ধরতে হবে, মানে ফ্রেজ আমার ওই কতগুলো হবে না? একক সেন্টেন্স যেটা দিচ্ছে সেটাকে ধরতে হবে। দেখো আমি কিন্তু প্রথমে বলছিলাম দ্য গভর্নমেন্ট, তারপর বললাম এটাকে বললাম নাউন ফ্রেজ, তারপর বললাম প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু সেন্টেন্সে সে কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে বসেনি, কারণ তার সামনে আর একটা ওয়ার্ড আছে। ঠিক আছে, তার সামনে আর একটা ওয়ার্ড আছে, জি স্যার। সেটা কি বলো তো? টেকেন কি Past participle. পাস্ট পার্টিসিপল। Past participle. হ্যাঁ, অতএব এখানে কিন্তু এটা পাস্ট পার্টিসিপল হিসাবে মেইনলি বসেছে। আমরা সেই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এবার দেখবো। তাহলে দেখো প্রত্যেকটা ফ্রেজকে কিন্তু আমরা আলাদা আলাদা করে চিনে ফেলবো, শুধু ভার্ব ফ্রেজের জায়গায় একটু বাড়তি একটা জিনিস ঢুকে গেছে, এই জন্য হ্যাজ রিভিলড একটু আলাদা হয়ে গেছে। দিয়ে দেখবা যে কতগুলো ফ্রেজ আমরা এককভাবে পেয়েছি। তারপর ওই ফ্রেজগুলোকে আবার যুক্ত করব, করে পুরোটাকে দেখার চেষ্টা করব যে একবারে একটা অংশে কত বড় ফ্রেজ বসেছে। আচ্ছা, তো দেখো তাহলে এবার আমরা যাব হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের চেহারা কেমন বলো তো? ভার্বের 3 স্যার নম্বর, ভিতরে ভার্বের 3 নম্বর। এখন Verb ইডিও হতে three। পারে, নাও হতে পারে। তো সেই হিসাবে যেমন আমরা পেলাম হচ্ছে এখানে টেকিং পেলাম। এখন আমি যদি বলি কি যে গাই দেখো, হ্যাঁ, তাহলে মনে করো আমি বললাম হচ্ছে কি আরেকটা জিনিস খেয়াল করবা, একটা জিনিস খেয়াল করবা, পাস্ট পার্টিসিপল ফ্রেজ সবসময় তারপরে একটা করে প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে বসে। ঠিক আছে তো? পাস্ট পার্টিসিপল ফ্রেজ অধিকাংশ ক্ষেত্রে সবসময় তারপরে একটা প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে বসে, তারপরে সরাসরি কিন্তু নাউন ফ্রেজ বসে না। ঠিক আছে তো? কারণ পাস্ট পার্টিসিপল ফ্রেজটা প্রধানত প্যাসিভ সেন্সে হয়। এটা যদি আমরা এখন ফাইনাইট ভার্বের সাথে ধরি, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, সেখানে পাস্ট পার্টিসিপলের সাথে নাউন ফ্রেজ বসতে পারে, কিন্তু সেটার তখন আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফ্রেজ বলি না, তখন সে ভার্বের অংশ আলাদা হয়ে যায়, তখন সে অবজেক্ট থাকে। কিন্তু এই জায়গাতে আমরা যতবার পাস্ট পার্টিসিপল ফ্রেজ লিখব, অধিকাংশ ক্ষেত্রে দেখবা যে তারপরে একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি দেখো, মেড ইন ইন্ডিয়া, এটা কি কি ফ্রেজ বলো তো? পাস্ট পার্টিসিপল ফ্রেজ, ইন্ডিয়ার তৈরি, তাই তো? তার বললাম রিটেন বাই সাম ফেমাস রাইটার। সেন্টেন্সটাকে ভুল আছে না? ঠিক আছে, আমি কি ফেমাস রাইটার আগে সাম ইউজ করতে পারি? না স্যার। কেন পারবো না? ওই যে কোনো অর্থে করেছিলাম না আজকে, যে ডিটারমিনার আমরা ও সাম হ্যাঁ ইউজ স্যার, করতে পারি কোনো দুটো অর্থে। হবে। হ্যাঁ, এই সাম মানে কি কোনো, তাই তো? রিটেন বাই সাম ফেমাস মানে কোনো একজন ফেমাস রাইটারের লেখা। তার বললাম কি টেকেন বাই মাই ফাদার, এটা বলতে পারি, তাই না? তার বলছে কুকড কুকড উইথ সাম কি বলবো পেশেন্স, ধৈর্য নিয়ে লেখা, ধৈর্য নিয়ে রান্না করা। তাহলে দেখো এখানে পাস্ট পার্টিসিপলের পরে কি অধিকাংশ কি সব আছে না এখানে? দেখো তো। জি স্যার। তাহলে এখানে টোটাল যদি আমরা এইটুকুর ভিতরে কয়টা ফ্রেজ আছে একটু খেয়াল করো তো, এইটুকুর ভিতরে কয়টা ফ্রেজ আছে? 3টা ফ্রেজ। প্রথমে নাউন ফ্রেজ, সাম পেশেন্স, তারপর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল প্রিপোজিশনাল ফ্রেজ, ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ। কিন্তু আমি এককভাবে তাকে কোন ফ্রেজ হিসেবে ধরবো? আমি এককভাবে কোন ফ্রেজ হিসেবে ধরবো এখন তাকে? Past participle. তাহলে এই জায়গায় দেখো আমরা কিন্তু বাই, দেখো টেকেন বাই দ্য গভর্নমেন্ট, এটা হচ্ছে কি আমাদের পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে না? এইভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন তাহলে আর কোন ফ্রেজ বাকি আছে এই সেন্টেন্সে? আরেকটা বাকি আছে, সেটা হলো কি ভার্ব ফ্রেজ, তাই না? Verb. এইটুকুকে যদি আমি আলাদা করে ফেলি, মনে করো উইথ আ রুড শক, এইটুকু হলো বাড়তি একটা অংশ, এইটুকুকে বাদ দিয়ে যদি আমি কমাগুলোকে সরিয়ে দিই, তাহলে হচ্ছে কি ভার্ব ফ্রেজ হয়ে গেছে না? দেখো তো পাশে এই যে হ্যাজ রিভিল। ভার্ব ফ্রেজ।
হ্যাজ রিভিলড একটা, সরি কোন কালার হয়ে গেল, হ্যাজ রিভিলস হচ্ছে আমাদের এখানে একটা ভার্ব ফ্রেজ। এইটুকু একটা অ্যাডভার্ব জাতীয়, যেটা মাঝখানে বসে ওই অর্থটাকে প্রকাশ করার চেষ্টা করেছে। তাহলে এইখানে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা মোটামুটি এখানে কি পেলাম, নাউন ফ্রেজ পেলাম, প্রেপোজিশনাল ফ্রেজ পেলাম, জিরান্ড ফ্রেজ Prepositional পেলাম, phrase, তাই তো, তারপর হচ্ছে পাস্ট past পার্টিসিপল ফ্রেজ পেলাম participle, এবং ভার্ব ফ্রেজ পেলাম। verb phrase. হ্যাঁ, ভার্ব ফ্রেজ এবার বলি। ভার্ব ফ্রেজটা যদি চিনতে হয়, আমি কিন্তু জাস্ট সিম্পলি আলোচনা করছি, তোমাদের কিন্তু পড়া থাকলো এখন। হ্যাঁ, এই যে এখানে যতগুলো ফ্রেজ থাকবে তোমরা কি কি করবা, এইখানে পুরোটা রিডিং দিয়ে ফেলবা, মানে ফ্রেজের যত ব্যাপার আছে হ্যাঁ সব পড়ে ফেলতে হবে। দেখো এখানে ভার্ব ফ্রেজ নিয়ে কথা বলা হয়েছে। ভার্ব ফ্রেজ কি, দেখো এটা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ তো আমরা বুঝবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি বলো তো, অ্যাডজেক্টিভ হিসেবে যা বসবে, তাই না? ওটা আমরা পরে আসতেছি, আগে যেহেতু নাউন ফ্রেজের ভিতরে ছিলাম। ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ কি, একটা কি থাকবে, হেডওয়ার্ড হিসাবে একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে, ঠিক আছে? লেক্সিক্যাল ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব বলা হয়। একটা লেক্সিক্যাল ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব থাকবে, তার সাথে এক বা একাধিক প্রিন্সিপাল ভার্ব বসে যে মোটামুটি একটা ভার্ব ফাইনাইট অংশ প্রকাশ করবে, সেই পুরোটাই হচ্ছে কি আমাদের ভার্ব ফ্রেজ। দেখো এই পুরোটা হচ্ছে কি ভার্ব ফ্রেজ, ঠিক আছে তো? দে ম্যানি হয়ে গেছে, আসলে মে হবে এই জায়গায়, ম্যানি হয়ে গেছে ভুল করে, হ্যাজ ডান, শুডস, এগুলো হচ্ছে কি ভার্ব ফ্রেজ। তাহলে ভার্ব ফ্রেজগুলো তোমরা একটু দেখে নিবা এই জায়গাতে। এরপর হচ্ছে দেখো ফ্রেজাল ভার্ব কোনটাকে বলবো, এটা আবার আলাদা করেছে, ভার্ব ফ্রেজের সাথে ফ্রেজাল ভার্ব আলাদা করেছে। আমি ওটা আসলে ভার্ব ফ্রেজের মধ্যে ফেলতে আগ্রহী, যে ভার্ব ফ্রেজ মানেই হলো তার আগে পিছে সাহায্যকারী ভার্ব হোক, পরে প্রেপোজিশনাল হোক, সব কিছু যুক্ত করে যেটুকু নিয়ে পুরোপুরি ভার্ব হবে সেটাই হচ্ছে ভার্ব ফ্রেজ, ঠিক আছে তো? তবে ফ্রেজাল ভার্বটা ভার্ব ফ্রেজেরই একটা অংশ। হ্যাঁ, যেমন বললাম যে যত্ন নেওয়া অর্থে কি বলি আমরা, হি শুড টেক কেয়ার অফ হিজ প্যারেন্টস। এখানে ভার্ব ফ্রেজ কতটুকু বলো তো? Take care of. টেক কেয়ার অফ, এই পুরোটা মিলে তো অর্থ দিতে হবে, তাই না? তাছাড়া তো হবে না। তার মানে পুরোটাই হচ্ছে আমাদের একটা ভার্ব ফ্রেজ। যদিও বলতেছি কি স্যার এখানে, হ্যাঁ বলো স্যার এখানে শুড টেক কেয়ার অফ হবে না, না শুধু টেক কেয়ার অফ? আমি তো পুরোটাই বললাম যে আমি তো শুড টেক, আমি পুরোটুকুই তো বললাম, শুড টেক কেয়ার অফ পুরোটাই হচ্ছে কি ভার্বের অংশ, পুরোটা মিলেই কি আমার একটা ভার্বের অংশ, ঠিক আছে তো? এটা হলো কি আমাদের ভার্ব ফ্রেজ। কি কথা বুঝতে পেরেছো? কারো সমস্যা বুঝতে? না, যতটুকু আমার ভার্বের অর্থ দিবে ততটুকুই। যেমন বললাম উই শুড নট, আচ্ছা আমি শুড নটটা বাদ দিয়ে দিলাম, লুক ডাউন আপন দ্য পোর, মানে আমাদের ঘৃণা করা উচিত, এটা এমন করে বললাম আমি। তাহলে এখানে পুরোটা কোনটুকু মিলে ভার্বের অর্থ দিয়েছে, উই উই দিয়ে নাকি না, না স্যার, should look down upon. হ্যাঁ এই পুরোটাই দিয়ে, তাই না? এই পুরোটাই হচ্ছে কি আমাদের ভার্ব ফ্রেজ। যদিও এই যে যেটুকু সাহায্যকারী ভার্ব বাদে আরও যে বাড়তি অংশ এসেছে প্রিপোজিশন, এটাকে অবশ্য ফ্রেজাল ভার্বের মধ্যে ফেলছে এই বই অনুসারে। যেমন এই যে ফ্রেজাল ভার্ব, হ্যাঁ, পুট অন পুট অফ, এগুলো হচ্ছে কি ফ্রেজাল ভার্বের মধ্যে ফেলছে। কিন্তু এর সাথে কি আমরা সাহায্যকারী ভার্ব আনতে পারি না? স্যার কার জানি আনমিউট করা আছে। তোমাদেরকে বলছি গো হ্যাঁ বারবার, স্যার পরীক্ষা। হ্যাঁ একটু মিউট রাখতে হবে, একটু মিউট রাখবা। হ্যাঁ, তাহলে মনে করো এটা একটা বলি, যে মনে করো হচ্ছে পুট অন মানে কি পরিধান করা, এটাকে আমরা বলছি কি ফ্রেজাল বা গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলছি। এটাকে কিন্তু আমরা ভার্ব ফ্রেজ বলছি না, কিন্তু এটা ভার্ব ফ্রেজের একটা অংশ। তাহলে পুট অন মানে পরিধান করা, তাই বললাম যে আই হ্যাভ পুট অন সাম নিউ ড্রেসেস, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এইটুকু হলো কি আমাদের ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তাহলে পুরো ভার্ব ফ্রেজ বলবো কতটুকু আমরা, হ্যাভ পুট অন, এই পুরোটা হচ্ছে কি ভার্ব ফ্রেজ। আর এখানে আরেকটা ফ্রেজ আছে কি নাউন ফ্রেজ, কোনটুকু? সাম নিউ ড্রেস, সাম নিউ ড্রেস, সাম নিউ ড্রেস, এটা হলো আমাদের নাউন ফ্রেজ, ঠিক আছে তো?
এইভাবে আমরা ভার্ব ফ্রেজ দেখব। মানে ভার্ব ফ্রেজ মানে একটা সেন্টেন্সের ভার্বের অর্থ পুরোটা প্রকাশ করতে যতগুলো আগের পিছে সাহায্যকারী ভার্ব হোক, মানে আগের সাহায্যকারী ভার্ব হোক, পরে কোনো পার্টিকেলস হোক, সব কিছু বসে যতটুকু অর্থ দিবে সেটুকু আমরা বলবো। যেমন এখানে যদি আমি বলি যে এখানে একটা প্রশ্ন করেছিল কেউ একজন, হি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ভার্ব ফ্রেজ কতটুকু বলো? গোয়িং টু ওপেন। গোয়িং টু ওপেন এই পুরোটা হচ্ছে আমাদের কিন্তু ভার্ব ফ্রেজ। আর এখানে তাহলে নাউন ফ্রেজ কোনটুকু? এ ব্যাংক অ্যাকাউন্ট। এটা একটা অবজেক্ট, তাই না? আর এটুকু হলো আমাদের সাবজেক্ট। এই তাহলে এখন আমি কি করতে পারি যে সাম পিপল আর গোয়িং টু ওপেন ব্যাংক অ্যাকাউন্টস। এখানে কয়টা ফ্রেজ আছে টোটাল? কি কি ফ্রেজ আছে এখানে? 3টা। সেগুলো কি নাউন কি? ফ্রেজ, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। ওপেন, ভার্ব ফ্রেজ, ব্যাংক অ্যাকাউন্ট, ভার্ব ফ্রেজ কতটুকু? ভার্ব Are going to open. হ্যাঁ, আর গোয়িং টু ওপেন, তাই তো? এটা হলো আমাদের পুরোটা ভার্ব ফ্রেজ। আর এই যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা হলো আরেকটা আমাদের নাউন ফ্রেজ। তাহলে এখানে টোটাল 3টা ফ্রেজ দিয়ে আমরা একটা সেন্টেন্স কভার করেছি। হ্যাঁ, তো এখানে এইভাবে এটাকে ফ্রেজাল ভার্ব বলা হচ্ছে। এবার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিভাবে হতে পারে? অ্যাডভার্বের সাথে, তাই না, আরও অন্যান্য কিছু যুক্ত করে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। অথবা প্রিপোজিশনাল ফ্রেজগুলো অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে যদি ভার্বের স্থান বা এই জাতীয় নির্দেশ করে, তাই না? পার্টিসিপল ফ্রেজ তো আমরা দেখলাম, পার্টিসিপল ফ্রেজ সেটা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, পাস্ট পার্টিসিপলও হতে পারে, তাই না? ইনফিনিটিভ ফ্রেজটাও আমরা দেখলাম, ইনফিনিটিভ টু প্লাস যত রকমের ভার্ব যুক্ত করে যা আসে সব ইনফিনিটিভ ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজও আমরা মোটামুটি দেখলাম। তাহলে এখন এই যে ফ্রেজগুলো আমরা পড়বো, এই ফ্রেজগুলো আমাদেরকে ধরতে পারতে হবে, ঠিক আছে? তো মোটামুটি এখানে যে কয়টা ফ্রেজের কথা বলা হচ্ছে সবগুলো ধরতে পারছো তো? জি স্যার। ধরতে পারো তাহলে আমাকে এবার এইটা থেকে আমাকে বলে দিবা তোমরা কয়টা ফ্রেজ বার করতে পারো। এবার তোমরা কিন্তু শুধু নাউন ফ্রেজ ধরবা না, বরং একটা ফ্রেজ কতটুকু একসাথে একটা ফ্রেজ, সেটা যে ফ্রেজই হোক তোমাদেরকে ধরতে হবে। এর ভিতরেই সেই ফ্রেজগুলো আছে। যেটা ধরতে পারবে না সেটা সমস্যা না, কিন্তু এখন ধরতে পারো। এটা দিয়ে আজকে আমরা মোটামুটি এই সবগুলো ফ্রেজের বিষয়গুলোকে চিন্তা করার চেষ্টা করবো। দেখো, সবাইকে একটু সময় দিলাম, দেখি কয়টা ফ্রেজকে ধরতে পারে। প্রথমে নাউন ফ্রেজ ধরবা। আমি বললাম যে ফ্রেজ ধরার সবচেয়ে সঠিক বুদ্ধি হলো প্রথমত নাউন ফ্রেজ ধরবা, তারপরে নাউন ফ্রেজের আগে কি কি আছে সেই জায়গাটা ওর সাথে যুক্ত করে নিবা। তাহলে দেখবো যে তোমরা ওই ফ্রেজগুলো ধরে ফেলতে পারছো। নাউন অথবা নাউন ফ্রেজ, এইভাবে ধরে ফ্রেজ ধরবা সবসময়। এটার জন্য তোমাদের 3 মিনিট টাইম। রবীন্দ্রনাথ খুব জটিল জটিল সেন্টেন্স লিখতে পারে, হ্যাঁ, হেভি হেভি সেন্টেন্স লিখছে।
হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, জি দাঁড়াও, স্যার। একজনকে আমি একটু জিজ্ঞাসা করবো এখন। হাত তুলে আছে কারা? আচ্ছা, মোহাম্মদ বকুল ইসলাম আছো? মোহাম্মদ বকুল আছো জি লাইনে? স্যার। আচ্ছা, দেখি জি স্যার। আমরা বকুলের কাছ থেকে শুনি। তা তুমি বলো যে তুমি কি কি ফ্রেজ পেয়েছো, একসিয়া বলতে থাকো, আমি দাগাই। স্যার এখনো তো সব কমপ্লিট হয়নি। আচ্ছা, সমস্যা নেই, তুমি যে কয়টা কমপ্লিট করছো সে কয়টা বলো। স্যার দ্য ডিস, দ্য ডিস প্রপোর্শনেট, প্রপোর্শনেট, এটা হচ্ছে, হ্যাঁ, এটা কতদূর হচ্ছে নাউন পর্যন্ত? ফ্রেজ স্যার। কতদূর পর্যন্ত? সেভারিটি, সিভিয়ারিটি, আচ্ছা, এটা নাউন ফ্রেজ। সেভারিটি তারপরে অফ দ্য পানিশমেন্ট, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, আর দ্য পানিশমেন্ট, এটা হচ্ছে নাউন ফ্রেজ। হ্যাঁ হ্যাঁ, আর ইনফ্লিক্টেড আপন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। না শুধু হলো না, ইনফ্লিটেড আপন না আরো আছে? ইনফ্লিক্টেড আরো আপন হবে। দ্য আনফরচুনেট পিপল। হ্যাঁ, তাহলে পিছন থেকে ধরবা যে পিপল, এটা হচ্ছে পুরো নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ থেকে আসলাম প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ থেকে আসলাম পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পিছন থেকে পাস্ট ধরবা। পার্টিসিপল ফ্রেজ। তো এটা হলো কি আমাদের পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এবং দেখো আমি বললাম কি যে পাস্ট পার্টিসিপল ফ্রেজগুলো সবসময় তারপরে কি নিয়ে বসে, একটা প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে বসে। আর একটা প্রিপোজিশনাল ফ্রেজ মানে তার সাথে একটা নাউন বা নাউন ফ্রেজ আছে, তাই নয় কি বলো তো? তাহলে এখানে জি স্যার। তিনটা অংশ মিলে এক একটা ফ্রেজ হয়েছে। তারপরে কি আছে? তারপরে আছে স্যার অফ ক্যারিং দ্যাম, না, একটা সরি, অফ আরেকটা, ক্যারিং হ্যাঁ এটা তো ঠিক আছে। তাহলে দ্য মেথডস, দ্য মেথড কি হবে? নাউন ফ্রেজ। হ্যাঁ, নাউন ফ্রেজ, হ্যাঁ প্রত্যেকটা বলে যাও, হ্যাঁ প্রত্যেকটা বলে যাও। অফ ক্যারিং দ্যাম আউট, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, ক্যারিং দেম আউট, এটা হলো কি প্রিপোজিশনাল ক্যারিং ফ্রেজ। দ্যাম আউট। হ্যাঁ, তারপর আর কনভাইন্স, এটা হচ্ছে তোমার স্যার ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ, ওকে। উইথাউট প্যারালাল, উইথাউট প্যারালাল, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, ইন দ্য হিস্ট্রি অফ সিভিলাইজড গভর্নমেন্ট, আগে ইন দ্য এটা হিস্ট্রি হচ্ছে ধরো, প্রিপোজিশন। আগে ইন দ্য হিস্ট্রি ধরো, হ্যাঁ একটা করে ধরো, ছোট ছোট, কাল থেকে আমরা আরো স্যার বড় দা বড় ধরবো। হিস্ট্রি আগে হবে। হ্যাঁ, ইন দ্য হিস্ট্রি, তাই তো? অফ দ্য সিভিলাইজ, হ্যাঁ স্যার, অফ দ্য সিভিলাইজড গভর্নমেন্ট, হ্যাঁ হ্যাঁ প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ। এই পর্যন্ত করছি স্যার। কেন, এই যে আইনজি দিয়ে আছে না, আইনজি দিয়ে জিরান বা হ্যাঁ, হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আইএনজি, জিরান বা জিন পার্টিসিপল। ফ্রেজ। হ্যাঁ, আর রিসেন্ট আর রিমোট সাম, এটা হচ্ছে হ্যাঁ। অ্যাডভার্ব ফ্রেজ। রিসেন্ট আর রিমোট এটা জি স্যার। অ্যাডভার্ব ফ্রেজ, এটা আমরা এখনো পড়ি নাই। অ্যাডভার্বেরটা আমরা আগামী দিনে একটু দেখবো, ঠিক আছে তো? হুম। জি স্যার। তো এইভাবে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা ফ্রেজ ধরেছি। এর ভিতরে সিঙ্গেল আছে শুধু উই, যার কোনো ফ্রেজ নেই, আর হচ্ছে আর বিভার্ব হিসাবে বসেছে। আর কি প্রত্যেকটাকে দেখো ফ্রেজ হিসাবে। এইভাবে তুমি যদি ফ্রেজ তৈরি করতে পারো, ফ্রেজ ধরতে পারো, বড় সেন্টেন্স কোনো ব্যাপারই না। হ্যাঁ, সেন্টেন্স দেখলে যে ভয় লাগে এটা লাগবে না, এর ভিতরে তুমি অর্থ। এবার আমরা গতদিন মানে আগামী দিন এই যে এত বড় যে একটা সেন্টেন্স হয়ে গেল, এইগুলোকে আমরা দেখবো যে কীভাবে প্রিপোজিশন বা বিভিন্ন ফ্রেজ দিয়ে আমরা একটা অংশকে, একটা সাবজেক্টকে কীভাবে বড় করে ফেলতে পারি। দেখো এখান থেকে এই পুরোটা কিন্তু একটা সাবজেক্ট। হ্যাঁ, এই আউট পর্যন্ত এই পুরোটাই হচ্ছে একটা সাবজেক্ট, আর তার ভার্ব হচ্ছে আর। আবার তার পরবর্তী এইখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে আরেকটা অংশ। টোটাল তিনটা অংশ আছে এই সেন্টেন্সের। যদি উই আর কনভিন্সড এটা বাদ দিই, এটা হচ্ছে বাড়তি অংশ। এটা ওই যে আমরা উই তার রুট শক যেমন করলাম না, ওইরকম। এটা যদি আমরা বাদ দিই তাহলে থাকলো কি জায়গায়? দেখো, এইটা হলো আমাদের ভার্ব, এটা হলো আমাদের ভার্ব, তার আগে এই পুরোটা হলো আমাদের কি সাবজেক্ট। বুঝতে পারছো? এই পুরোটা হলো কি সাবজেক্ট। কিভাবে এত বড় সাবজেক্ট আমরা তৈরি করতে পারি। আর এই তারপরে পুরোটা হলো কি আমাদের কমপ্লিমেন্ট। পুরোটা হলো কি আমাদের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। জাস্ট এক একটা ফ্রেজকে শুধু আমরা পাশাপাশি বসিয়ে দিয়েছি। কিভাবে আমরা বসাবো, এইটাই আমরা একটা সেন্টেন্সকে আমরা তাহলে বিশাল করে লিখবো। হ্যাঁ, যে আমরা কিভাবে এই এত বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারি, কিভাবে অর্থগুলোকে অ্যাড করতে পারি, এই ফ্রেজগুলো দিয়ে আমাদেরকে ভাবতে হবে। এই জন্য আমাদের দেখো নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ঘুরে ফিরে সব একই জিনিস, শুধুমাত্র আমরা সামনে একটু এগিয়ে যাচ্ছি, তাই না? নাউন ফ্রেজ হয়ে গেল, প্রিপোজিশন যুক্ত করলে প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল, পাস্ট ফ্রেজ যুক্ত করলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে গেল। তাহলে কতটুকু থেকে আমরা একটা ফ্রেজকে নিব, এইটুকু ধরতে পারাটা রিডিং স্কিলসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাচ্ছ? স্যার, হ্যাঁ, ওই যে বেয়ারিং সাম কনসপিকুয়াস এক্সেপশন, এই বেয়ারিংটা কি বললেন? ব্যতীত, ব্যারিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এই ব্যারিং আবার প্রিপোজিশন আছে, কিন্তু এটা হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। এটা আমরা পরে আসবো, আপাতত আমরা আইএনজি করলাম না, আইএনজি করেছি বলে আমি বলছি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে তো?
কেন প্রেজেন্ট পার্টিসিপল? আমি আসলে আইএনজি বলছি, আমি প্রেজেন্ট পার্টিসিপল বলছি না, জিরান্ডো বলছি না। মনে করো এটা হচ্ছে ভার্ব সাথে আইএনজি, কারণ এখন আমি শেখাইনি তো। শেখাইছি আইএনজি কখন প্রেজেন্ট পার্টিসিপল বা কোনটা পাস্ট পার্টিসিপল, অথবা ওটা নিয়ে এখন আমি কথা বলছি না। ওটা আগামী দিন বলবো, আগামী দিন বলবো, কারণ এটা আমরা এখন অ্যাড করব। অ্যাড করার মাধ্যমেই তখন সে অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে, সেটা নিয়ে আমরা কথা বলবো আগামী দিন। তো আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার আমি একটা জিনিস বুঝতেছি না, এটা হচ্ছে কি এখানে যে দ্য ডিসপ্রপোর্শনেটেড সেভারিটি এটা আলাদা করছেন অফ দ্য পানিশমেন্ট, এটা আলাদা আলাদা করে কিভাবে হলো? এটা একসাথে হওয়া যায় না একটা ফ্রেজ? আমি তো বললাম তো আগামী দিন করব, এখন তো আমরা নাউন দিয়ে শেষ করলাম, এই পর্যন্ত এটা নাউন ফ্রেজ না। আমি তো প্রত্যেকটা নাউনের সাথে গিয়ে শেষ করেছি। কি আমার কথা বোঝনি? জি বুঝতে পারছি। আমি তো তোমাকে এর আগেই বললাম যে আমরা একটা হেডওয়ার্ডে গিয়ে দাঁড়াবো, পরের গুলো পরে, পরের পোস্ট মডিফায়ার আমরা পরে আলোচনা করবো। আগে আমরা হেডওয়ার্ড পর্যন্ত গিয়ে শেষ করব নাউনের, নাউন ধরে আমরা বাকি ফ্রেজগুলো চেনার চেষ্টা করব। আমরা কি নাউন ধরে বাকি ফ্রেজগুলো চেনার চেষ্টা করেছি না? বলো। জি স্যার। জি স্যার। যেমন দা হিস্ট্রি, এইটুকু নাউন ফ্রেজ, তার সাথে ইন যুক্ত করে আমরা বলছি নাউন ফ্রেজ, তাই তো? তারপর সিভিলাইজড গভর্নমেন্ট, এটা হচ্ছে সিভিলাইজড হচ্ছে কি প্রিমডিফায়ার, গভর্নমেন্ট হচ্ছে কি আমাদের হেডওয়ার্ড, এর সাথে প্রিপোজিশন যুক্ত করি, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ, এইভাবে যুক্ত করেছি। কি তুমি বোঝোনি এখনো? জি বুঝছি স্যার। হ্যাঁ, আমি তো বললাম যে এই পুরোটাই তো একটা ফ্রেজ, এই পুরোটাই একটা নাউন ফ্রেজ। তা সেটা তো এখন একবার বলে তোমার তো মাথা খারাপ হয়ে যাবে যে স্যার কীভাবে হলো, এখন বোঝান। হ্যাঁ, আমাকে তো ছোটো ছোটো করে অ্যাড করতে হবে, ছোটো ছোটো করে, হ্যাঁ, যে কীভাবে আমরা আসলাম। কারণ এখন তো আর তোমরা ছোটো মানুষ নেই যে আমাকে এখন ওইগুলোই শেখাতে হবে, মানে ওগুলো তোমরা জানো, এগুলোকে অ্যাড করে আমরা কীভাবে বড় করতে পারি। তো এইখানে তুমি যেটা বলে সেটা ঠিক আছে, কিন্তু আমি এখন এই পর্যন্ত ছোটো ছোটো করে কেটে রেখেছি। আগামী দিন এইগুলোকে একটার সাথে একটা যুক্ত করে কীভাবে এত বড় করলাম এবং অর্থটা কীভাবে আসলো সেটাকে আমরা এর ভিতর থেকে বের করব। এইগুলো যদি কেউ ফার্স্ট ইয়ারে বা মোটামুটি এই সময় যদি কেউ শিখে নেয়, তার জন্য রিডিং স্কিলস, রাইটিং স্কিলসের জায়গাটা খুবই সহজ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমরা তো সময় পাই না পড়ারই, এটাই একটা প্রবলেম। আচ্ছা, তো যাই হোক, তাহলে এটা নিয়ে আজকে আর কথা না। তাহলে তোমাদের কাজ হচ্ছে আগামী দিন পর্যন্ত, কত পেজ এটা, 561 পর্যন্ত পড়া ছিল তোমাদের, তাই না? দেখো এখানে কিন্তু পরে আলোচনা করছি, দেখো হ্যাঁ, ফ্রেজগুলোকে চিহ্নিত করা, হ্যাঁ, পার্টিসিপল ফ্রেজ, হেডওয়ার্ড কিভাবে, দেখো এইগুলো তোমরা খুব সুন্দর করে স্টাডি করবা, যেহেতু আমাদের নেক্সট পড়া কবে? মঙ্গলবার। তার মানে হ্যাঁ, এইখানে প্রত্যেকটা জিনিস তোমরা আলোচনা করো, প্রত্যেকটা জিনিস, হ্যাঁ, একটা যেন বাদ না যায় যে স্যার আমি তো পারি, এই পারি কথাটা বাদ দিও, তুমি যে পারো সেটাই বারবার দেখো যে তুমি পারো, এবং দেখতে গিয়ে তোমার যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করো। তার মানে আমি তোমাকে এই পুরো 30 চ্যাপ্টারের শেষ করে দিতে বললাম, হ্যাঁ, কারণ এই জায়গাতেই তোমার সেন্টেন্স স্ট্রাকচারের অনেক কিছু আলোচনা করা আছে। ফ্রেজ আলোচনা করার পর আমাদের পরবর্তী আলোচনা হবে হচ্ছে টেন্স এবং ভয়েস, কারণ এই ভার্ব ফ্রেজের জায়গাতে তোমাদের বাকি সমস্যা হবে। টেন্স এবং ভয়েস নিয়ে আমরা আলোচনা করব এইভাবেই আগামী ক্লাসের, যদি সমস্যা না থাকে তারপর থেকে, ঠিক আছে? তো এই জন্য পুরো 30 চ্যাপ্টারটাকে তোমরা বিশ্লেষণধর্মী হিসাবে পুরোটা পড়ে ফেলবা। ওকে, কথা ক্লিয়ার তো? তারপরে মোটামুটি টেন্স এবং ভয়েস, আর সাথে সাথে হচ্ছে ভার্বের নন ফাইনাইট এবং ফাইনাইট, এই তিনটা জিনিস আলোচনা করে ফেলতে পারলেই আমরা পুরোপুরি রাইটিংয়ে চলে যাব। তখন আমি তোমাদেরকে বোঝাতে পারবো যে কার কোথায় কোনটা ভুল হচ্ছে, যে কেন হচ্ছে, তুমি তখন ধরতে পারবা। হ্যাঁ, এই জন্য। ওকে, আরেকটা কাজ ছিল কি তোমাদের, ওয়ার্ড পড়ার কাজ ছিল না? রিড 3 ওয়ার্ডস এভরিডে ফ্রম দ্য শিট। আমি কিন্তু ওয়ার্ডের নামগুলো একটু লিখে দেই নাই, আমি একটু মিস করেছি। তাহলে প্রত্যেক দিনের জন্য 3টা করে, কিন্তু প্রত্যেক দিনের জন্য 3টা করে, তার মানে একটা ক্লাস থেকে পরবর্তী ক্লাস পর্যন্ত কয় দিন হবে, সে প্রত্যেক দিনের জন্য 3টা করে ওয়ার্ড কিন্তু তোমাদের পড়ে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত কয়টা পড়েছো সবাই? পড়েছো কেউ? আমি কিন্তু ধরবো। 12টা। হ্যাঁ, 12টা, তাই তো? তাহলে আগামী মঙ্গলবার পর্যন্ত কয়টা হবে? তাহলে হচ্ছে
শনি, রবি, সোম, মঙ্গল। তার মানে কয়টা? 4 3 12টা। 12টা। তার মানে আগামী মঙ্গলবার পর্যন্ত তোমরা টোটাল 25টা। আমার ওখানে কয়টা পর্যন্ত দেওয়া দেওয়া আছে লিস্টে আমি যেটা দিয়েছি? 50টা। 50টা। হ্যাঁ, তার মানে তোমাদের কাজ হবে আগামী মঙ্গলবার পর্যন্ত 25টা ওয়ার্ড তোমরা পড়ে ফেলবা। কারণ ওইগুলো আমরা কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করব। হ্যাঁ, দেখো তাহলে এখানে সুন্দর করে টোটাল 25টা মানে কয়টা হয়ে যাচ্ছে টোটাল? তাহলে দেখো তো, যদি আমরা গড়ে 3টা করে ধরি, স্যার 100। হ্যাঁ 75টাই ধরলাম। 3টা করলে 75। 75টা, 75টা। হ্যাঁ 75টা। 3টা করে আছে, কোনোটায় নাই, এই যেরকম দেখাচ্ছে নাই, তাই না? তাহলে টোটাল 75টা কিন্তু আমরা পেতে পারি। তো এই জন্য তোমাদের যার যার বই আছে বই থেকে সুন্দর করে পড়ে ফেলবা। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, আশা করি আজকে আমরা কিছু বিষয় বুঝতে পেরেছি। এখন বাকিরা তোমরা একটু চর্চা করে ফেলো, কাজ দিবে। ওকে, আর কারো কোনো কথা আছে? আসসালামু আলাইকুম স্যার। হুম, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওকে, তো ক্লাসগুলো মিস করবো না, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ক্লাসগুলো মিস করবো না। হ্যাঁ, সহজ মনে হতে পারে কিন্তু অনেক কিছুই নতুন নতুন কিছু আমাদের মাথায় ঢুকবে। আর যাদের মাথায় ঢুকবে না দয়া করে ক্লাসে জিজ্ঞাসা করবো অবশ্যই। ওকে, গুড নাইট।